ক্লাস হবে অধ্যায় ৮। আপনাদের সাথে থাকবে আজিজ ভাইয়া, অর্ণব ভাইয়া। আজিজ ভাই কি শুনতে পাচ্ছেন? অর্ণব ভাই আছেন? হ্যাঁ ভাইয়া, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আহ, আজিজ ভাইয়া মনে হয় জয়েন করেনি। আপনি একটু না। কথা বলেন ভাই, আমি দেখি আচ্ছা আচ্ছা, ঠিক। করি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের সাথে ক্লাস। তো এখনই ভাইয়া চলে আসবে, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু চ্যাট বক্সে জানাই দাও তো ভাইয়া, সবাই ভালো আছো কিনা, দেখি কি অবস্থা সবার। ওকে ভাইয়া চলে আসছে, তোমরা একটু ওয়েট করো, এখন শুরু হয়ে যাবে ক্লাস। আজিজ ভাই কি শুনতে পাচ্ছেন? আজিজ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, দেরি আসসালামু হয়ে গেল আলাইকুম। না একটু? ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নাই ভাই, বেশি দেরি হয়নি, 1 মিনিট মাত্র। আমরা শুরু করলাম কেবলই। 60 সেকেন্ড? কি বলেন? 1 মিনিটে উসাইন বোল্ট 100 মিটার দিতে পারবে 5 বার। সমস্যা নাই ভাই, আমরা তো উসাইন বোল্ট না। যাই হোক, আমাদের তো একটু উচিত হয়নি। আচ্ছা সমস্যা নেই, সমস্যা আচ্ছা নেই। সমস্যা নেই, ঠিক আছে ভাই, তাহলে শুরু করেন। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2021 সাধারণ গণিতের লেকচারে। আজকে হচ্ছে GM26, অর্থাৎ অধ্যায় 8.4 নিয়ে আলোচনা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 8.3 নিয়ে। আমি আব্দুল আজিজ আপনাদের ক্লাসটি নিব আজকে। আমার সাথে কিউএন্ডএ থাকবে আপনাদের অর্ণব ভাইয়া। আপনারা টপিক রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন কিউএন্ডএ তে করতে পারেন, কিন্তু অবশ্যই তা তাহা যাতে ডিটেইলসে হয়। আর আপনি আমার কথাগুলো একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে হয়তো আপনি কোশ্চেন উত্তরগুলো আমার কাছেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ আপনার উপরও। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওকে, আচ্ছা। অর্ণব, তুমি তো আমার আগে আসছো, তুমি কি সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাইছো? ভালোবাসা না দিবসের ভাই, শুভেচ্ছা মনেই নেই। জানাও নেই? আচ্ছা, মনেই নেই? আরে জীবনে তো ভালোবাসা নাই তোমার নিয়ে। আচ্ছা, তা আমরা একটু সামনের দিকে আগাই। তো গত ক্লাসের বাড়ি কাজ নিয়ে কথা বলতে হবে সামনের দিকে আগানোর জন্য। তো এইখানে আবার এটা কি করছি? আচ্ছা, এখানে একটু অন্যরকম একটা কাজ করছি না? আচ্ছা, এখানে হচ্ছে সুন্দর মতো লিখে আছে আর কি। গ নাম্বারটা আপনারা অনেকেই পারেননি হয়তোবা, আমি শিওর না। অনেকে হয়তোবা গ নাম্বারটা পারেন না। ওই গ নাম্বারটা এখানে সুন্দর মতো একটু লিখে আছে কিভাবে গ নাম্বারটা সলভ করতে হবে। আশা করি আপনি এটা দেখলেই বুঝতে পারবেন এখানে আসলে ঘটনাটা কি। যে যে দুটি বৃত্তের বহিস্থ পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে বলা হয়েছে অ্যাঙ্গেল এপিসি ইকুয়ালস হচ্ছে হাফ অ্যাঙ্গেল বিওডি মাইনাস হচ্ছে অ্যাঙ্গেল এওসি। তো এখানে চিত্রটা হবে দেখতে এরকম, আর নিচে হচ্ছে অনেক সুন্দর মতো ক আর খতে আসলে ভাই কিছু নাই। খ নাম্বার হচ্ছে এর আগের দিনই আমরা করেছিলাম খ নাম্বারটা, আর গ নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে সলিউশন করে দেওয়া আর কি। এখানে যেখান থেকে দিয়েছিলাম ওইখানে একটা পৃষ্ঠার ছবি আর কি। তো কষ্ট কম আর হচ্ছে গিয়ে এফিশিয়েন্ট, এই জন্য ভাবলাম যে পৃষ্ঠার ছবিটাই এখানে রেখে দিই, তাহলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে, কোনো প্যারা হবে না। তো একটু কষ্ট করে বাসায় একটু দেখে নিবেন আসলে সলভটা ওরা করে কিভাবে। আমার মনে হয় না কারো বুঝতে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার আসলে একটা পোল কোশ্চেন, এই পোল কোশ্চেনটা অনেকটা বেসিস করা হচ্ছে 8.2 এর উপর বেসিস করা আর কি। 8.2 পড়ার আগে আমাদের এই জিনিসগুলো জানার কথা। তো এখন আমি চিন্তা করলাম যে আমরা আগের জিনিসপত্র ঠিকঠাক মতো জানি নাকি, ওইটার জাস্ট একটা যাচাই হয়ে যায়, এই জন্য হচ্ছে এটা এখানে দেওয়া। আর এই রিলেটেড কিছু কনফিউশন মানুষের থাকে, ওই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেওয়া, এই জন্য হচ্ছে পোল কোশ্চেনটা এখানে রাখা।
সবাই একটু কাইন্ডলি পোলে পার্টিসিপেট করার চেষ্টা করেন। সময় পাবেন হচ্ছে সব মিলিয়ে 1 মিনিট। একটু চিন্তা করেন, উপচাপ কি, অন্তর্লিখিত কি, জিনিসগুলো একটু চিন্তা করেন। আচ্ছা, আমাদের মনে হয় 1 মিনিট শেষ। আমরা একটু দেখি আপনারা কে কি মনে করেন। তো এইখানে তো মাশাআল্লাহ যেভাবে অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে অপশন দেখতে যেটা সুন্দর লাগে সেটা দিয়েছেন আর কি। আচ্ছা ঠিক আছে, এটা হয় প্রায় সময়, যেটা মোটেও ঠিক না। আচ্ছা আচ্ছা, দেখেন অবস্থাটা কি আপনাদের এখানে হচ্ছে। দেখতে কি পাচ্ছেন? নাটটা দেখতে পাচ্ছেন না? এখানে 34% মানুষ মনে করে প্রবৃদ্ধ কোণ, আর হচ্ছে 32% মনে করে হচ্ছে সূক্ষ্ম কোণ, 27% মনে করে হচ্ছে স্থূল কোণ। তার মানে এটা প্রায় ক্লিয়ার যে মানুষের হচ্ছে এটা নিয়ে অত একটা সম্যক জ্ঞান নাই, বা হচ্ছে ভালো জ্ঞান নাই, বা থাকলেও হচ্ছে মানুষজন এটা এত ভালো মতো বুঝে না, যার কারণে আজকে ভুল অ্যান্সার দিয়েছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। পোল রেজাল্ট শো করছি তো? করিনি? করছি। না আজকে ত্রিকোণমিতি হবে না, 8.4। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আসেন এখানে। তো এইখানে এটা অ্যান্সারটা হবে আসলে খ। খ নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। কিন্তু খ নাম্বারটা কেন অ্যান্সার হবে চলুন সেটা একটু বুঝাই বলি। সেটা হচ্ছে, এটা মনে করেন হচ্ছে একটা বৃত্ত। মনে করার আগে তো বৃত্তটা লাগবে। বৃত্ত তুমি কই? বৃত্ত তুমি কই? এটা মনে করেন হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের এইটা হচ্ছে গিয়ে একটা বৃত্তচাপ। এখন ঘটনা হচ্ছে, যখন আমরা এই পরিধির উপরস্থ দুটা বিন্দু দেই, এই যে পরিধির উপরস্থ যখন দুইটা বিন্দু দেই, তখন যে চাপটা তৈরি হয়, এই চাপটা কিন্তু কেউ উপচাপও বলতে পারে, কেউ অধিচাপও বলতে পারে। কেউ যদি আপনাকে বলে এবি উপচাপ, তখন আপনি বুঝবেন সে আপনাকে আসলে এতটুকু মিন করাচ্ছে। আর কেউ যদি আপনাকে বলে হচ্ছে এবি অধিচাপ, তখন আপনি বুঝবেন সে আসলে এতটুকু মিন করাচ্ছে। আবার বলি, কোন একটা বৃত্তের পরিধিস্থ যদি আপনি দুইটা বিন্দু নেন, তাহলে একটা চাপ খণ্ডিত হয়। এখন কেউ যদি আপনাকে বলে এবি অধিচাপ, তাহলে এই যে বড় অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এবি অধিচাপ। আর যদি কেউ বলে এবি উপচাপ, তাহলে এই যে ছোট অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এবি উপচাপ। তো এখন কথা হচ্ছে, অন্তর্লিখিত মানে কি ভাই? আর অন্তর্লিখিত বলতে যদি কিছু একটা থাকে, এটা বিপরীতে কি কিছু আছে? হ্যাঁ ভাই, এর বিপরীতেও কিছু একটা আছে। অন্তর্লিখিত মানে হচ্ছে, এই দেখেন বৃত্তের উপচাপে এই যে এতটুকু হচ্ছে উপচাপ, এইটার ভিতরে লিখিত, এটা হচ্ছে অন্তর্লিখিত কথার মানে। মানে এটার ভিতরে আমি কোনটা আঁকবো। আর যদি আমি বলতাম এবি উপচাপের উপর দণ্ডায়মান, তখন কি হইতো? এটা হচ্ছে আপনার উপচাপ, এটা হইতো তার উপরে দণ্ডায়মান। তার মানে ওই চাপটার উপরে থাকবে। আবার বলি কথাটা, আপনাকে যদি বলে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত, তখন এইটুকু হচ্ছে আপনার উপচাপ, এইটার ভিতরে লিখিত, এটা হচ্ছে এবি উপচাপে অন্তর্লিখিত। আর আমি যদি আপনাকে বলতাম এবি উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপরে দণ্ডায়মান, তখন আপনি বুঝতেন হচ্ছে এই কোণটাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে কাহিনী। এখন আপনি একটু জাজ করে দেখেন যে এই যে উপচাপে অন্তর্লিখিত কোণটা, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রির চেয়ে বড়। তার মানে এই কোণটা হচ্ছে কি বেসিক্যালি স্থূলকোণ। এটা হচ্ছে মূলত আপনার স্থূলকোণ। এটা একটা সুন্দর প্রমাণ আছে যে এটা কিভাবে আসলে স্থূলকোণ। প্রমাণটা আসলে এভাবে করে বলি না, তাই একটু হালকা একটা ঝলক দিয়ে দিই প্রমাণটা। ঠিক আছে? যে এইটা হচ্ছে আপনার অর্ধবৃত্ত। এই যে আমি যদি ব্যাসটা আঁকি, ব্যাসটা হচ্ছে আমার অর্ধবৃত্ত।
তো অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধবৃত্তস্থ কোণটা হচ্ছে এক সমকোণ। এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে আপনার এক সমকোণ। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো দেখেই বোঝা যাচ্ছে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এইটা 180 ডিগ্রির চেয়ে ছোট, এটাও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা সরল কোণ। তো এটা 180 ডিগ্রির চেয়ে ছোট বোঝা যাচ্ছে, আবার এটা 90 ডিগ্রির চেয়ে বড় বোঝা যাচ্ছে, তার মানে এটা অবশ্যই স্থূল কোণ। এটা এইভাবে করে প্রমাণ, মানে লজিক্যাল প্রমাণ আর কি বলা হয় এর একটা, ঠিক আছে? তো এটা নিয়ে আমার মতে কারো আর যাতে নেক্সট টাইম কোনো সমস্যা না হয়, যে উপচাপে অন্তর্লিখিত কোণটা বেসিক্যালি কি? উপচাপে অন্তর্লিখিত কোণটা হচ্ছে বেসিক্যালি স্থূল কোণ। এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, কেন্দ্রের সাথে কোণকে কি বলে? কেন্দ্রের সাথে কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। উপচাপ অধিচাপ বুঝানোর কোনো চিহ্ন আছে? না, আলাদা কোনো চিহ্ন নাই, ডিরেক্ট লিখে দেয়। আলাদা কোনো চিহ্ন নাই, ডিরেক্ট লিখে দেয়। আচ্ছা, এইবার দেখি আপনারা কি কতটুকু বুঝছেন তা যাচাই হয়ে যাবে। এই পোল কোশ্চেনটা সবাই একটু পার্টিসিপেট করেন, দেখি অবস্থাটা কি। অধিচাপের উপর দণ্ডায়মান কোণকে কি বলে দেখি, এটা বলেন তো। এটার জন্য সময় আবার কম পাবেন, 40 সেকেন্ডস, যেহেতু আপনাকে বুঝে দেওয়া হয়েছে, এখন 40 সেকেন্ডস পাবেন। হ্যাঁ হ্যাঁ, এরকম প্রমাণ এক্সামে আসলে এরকম লজিক্যালি অ্যান্সার দিবে, চিত্রটাই দিলেই সারা খুশি হয়ে যাবে। সিফাত, 40 সেকেন্ড বললাম তো। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ হচ্ছে গিয়ে 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 180 ডিগ্রির চেয়ে ছোট, 360 ডিগ্রির চেয়ে 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, এগুলাকে প্রবৃদ্ধ কোণ বলে। ওকে, টাইমস আপ। এবার দেখি এখানে কি অবস্থা। এখানে একটু আপনাদের আবেগের সাথে খেলা হয়েছে, আপনারা আবার ধরা গেছেন আবেগের সাথে খেলা। দূর মিয়া, সেটা হচ্ছে এখানে 32% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এইটা আসলে আগেরটাই ছিল, এইটা বেসিক্যালি আগেরটাই ছিল। দেখেন, বাকিটা হচ্ছে কি, ওই যে বললাম না, আন্দাজে ঢিল মারতে পছন্দ করেন, আন্দাজে ঢিল মেরেছেন। আবার আঁকি, চলেন ওই বৃত্তটা আবার আঁকি। এটা হচ্ছে আমার সে বৃত্ত। এই বৃত্তের এখন আমার একটা অধিচাপ দরকার, তাই তো? তো আমি সেম আগের মতোই একটা চাপ কাটি। এই যে এটা হচ্ছে আমার একটা বৃত্তচাপ, অধিচাপ দরকার। অধিচাপ হচ্ছে কোনটা? এই যে এইটা হচ্ছে আমার অধিচাপ, বড় চাপটা হচ্ছে আমার অধিচাপ। অধিচাপের উপর দণ্ডায়মান, আপনাকে বলছে অধিচাপের উপর দণ্ডায়মান। তো অধিচাপের উপর দণ্ডায়মান মানে কি? এই যে এই কোনটা, এই কোনটা হচ্ছে অধিচাপের উপর দণ্ডায়মান। এই পুরাটা হচ্ছে আপনার অধিচাপ, তার উপরে থাকবে। তো তার উপরে দণ্ডায়মান কোণ যে কথা, উপচাপে অন্তর্লিখিত কোণ আসলে একই কথা। সো ওইটাও বেসিক্যালি কি হবে? ওইটাও বেসিক্যালি স্থূল কোণই হবে। তো মনে রাখবো আমরা যে অধিচাপের উপরে দণ্ডায়মান যে কথা, অধিচাপের উপর দণ্ডায়মান কোণ যে কথা, অধিচাপের উপর দণ্ডায়মান কোণ যে কথা, উপচাপে অন্তর্লিখিত কোণ একই কথা। উপচাপে অন্তর্লিখিত কোণ একই কথা, এটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে মনে করেন নেক্সট আমার কোনো সমস্যা হবে না আর কি। আশা করি জিনিসটা বুঝছেন। রৈখিক যুগল কোণ কি? এই যে মনে করেন এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখার উপরে যে এটা মনে করেন কোন একটা রশ্মি, এই যে এই দুইটা কোণকে বলা হয়েছে রৈখিক যুগল কোণ। যখন দুইটা কোণ সমষ্টি 180 ডিগ্রি হয়ে যায়, তখন তাদেরকে একটা রৈখিক যুগল কোণ বলে আর কি, এই আর কিছু না। ওকে, তো আমরা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ, যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ। আর আমি এইসব ভালোবাসার দিবস হচ্ছে ফালতু, এইসব বলতে আসলে কিছু নেই, এইসব বলতে কিছু নেই। এগুলার হিস্ট্রি টিস্ট্রি জানলে আসলে এগুলা কখনোই ইয়ে করা উচিত না, বুঝছেন? প্রত্যেকটা দিনই হচ্ছে গিয়ে মানুষকে ভালোবাসবে। আচ্ছা, না বুঝলে নাউজুবিল্লাহ না, তো না বুঝলে হচ্ছে আমরা ইয়ে করবো, কি জানি বলে, রেকর্ডিংটা দেখে নিব। না বুঝলে হচ্ছে আই লিখতে পারেন ইনশাআল্লাহ, মানে আমি বুঝি না ঠিক আছে, কিন্তু ইনশাআল্লাহ আমি বুঝবো, এটা নিয়ে আমি আশাবাদী, এটা বলতে পারেন। না বুঝলে আবার নাউজুবিল্লাহ কেন লিখবেন, বুঝলেন নাই?
ওকে, ধন্যবাদ। চলুন আমরা এবার সামনের দিকে আসি। তো এইখানে কিছু কথাবার্তা লিখে আছে, সরল, সাধারণ স্পর্শক, তির্যক স্পর্শক, অনেক কিছু লিখো বাবা, এত কিছু তো দরকার নেই আমাদের। আচ্ছা সমস্যা নেই, তো দরকার আমরা একটু দেখি। সেটা হচ্ছে ছেদক কি, স্পর্শক কি, সাধারণ স্পর্শক কি, সরল সাধারণ স্পর্শক কি, তির্যক স্পর্শক কি, এগুলো আপনার বইয়ে কিছু বেসিক কথাবার্তা লিখে আছে, ওইগুলোর আলোকে হচ্ছে জিনিসটা দেওয়া। তো মনে করেন এটা একটা বৃত্ত, এই বৃত্তকে আস্তে করে করে দিই ডুপ্লিকেট, এটা আরেকটা বৃত্ত, এটাকে করে দিই আরেকটা ডুপ্লিকেট, এটা আরেকটা বৃত্ত, ঠিক আছে। একটা বৃত্তের সাথে একটা সরলরেখার সম্পর্ক কিন্তু তিন ধরনের হইতে পারে। অর্থাৎ একটা সরলরেখা একটা বৃত্তের বাইরে হইতে পারে, একটা সরলরেখা একটা বৃত্তের মাঝখান দিয়ে যেতে পারে, আর একটা সরলরেখা একটা বৃত্তকে জাস্ট টাচ করতে পারে। এই ঘটনাটা, এই তিনটা ঘটনাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? দেখেন, একটা সরলরেখা আর একটা বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকতে পারে। যেমন এই যে দেখেন এখানে কোনো সাধারণ বিন্দু নাই। সাধারণ বিন্দু মানে তো বুঝেন, মানে যেখানে এই সরলরেখার উপরেও আছে আবার বৃত্তের উপরেও আছে, এরকম কোনো সাধারণ বিন্দু নাই। তো এটাকে সোজা কথা বলে এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তের বহিস্থ একটা রেখা, গেল একটা পার্ট শেষ। এই সরলরেখাটা কি বলে? এই সরলরেখাটা বলে হচ্ছে এই বৃত্তের ছেদক। ছেদক কখন হবে? যখন তাদের দুইটা সাধারণ বিন্দু থাকবে। দেখেন এই সরলরেখার উপরে এই যে এ বিন্দুটাও আছে, বি বিন্দুটাও আছে, আবার এই বৃত্তটার উপরেও এ বিন্দুটা আছে, বি বিন্দুটা আছে। যখন দুইটা সাধারণ বিন্দু থাকে একটি সরলরেখা ও একটি বৃত্তের মধ্যে, তখন তাকে আমরা বলি হচ্ছে ছেদক। আর যখন একটা বৃত্ত আর একটা সরলরেখার মধ্যে একটা সাধারণ বিন্দু থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে স্পর্শক। যখন একটা বৃত্ত আর একটা সরলরেখার মধ্যে একটা সাধারণ বিন্দু থাকে তখন হচ্ছে স্পর্শক, দুইটা সাধারণ বিন্দু থাকলে তখন সেটা ছেদক, কোনো সাধারণ বিন্দু না থাকলে সেই সরলরেখাটা হচ্ছে ওই বৃত্তের একটা বহিস্থ রেখা। তো এটা গেল হচ্ছে নরমাল। আচ্ছা এবার আসুন সাধারণ স্পর্শক কথাটা মানে কি। সাধারণ স্পর্শকের জন্য হচ্ছে আমাদের আরো একটা কাজ করে, আরেকটা বৃত্ত লাগবে। সেটা হচ্ছে একটা বৃত্ত, আর আরেকটা কি করা যায়, আরেকটা ডুপ্লিকেট বৃত্ত আর কি। এটা হচ্ছে মনে করেন আরেকটা বৃত্ত, ঠিক আছে। তো আমি করলাম কি, এই দুইটা বৃত্তের স্পর্শক আঁকলাম, এমন ভাবে আঁকলাম এই দুইটা বৃত্তের একই স্পর্শক দিয়ে কাজ চলে যাচ্ছে মনে করেন, এই দেখেন এইভাবে। এইটাকে বলা হয় এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক। অর্থাৎ এই সরল রেখাটা এই বৃত্তেরও স্পর্শক আবার এই বৃত্তেরও স্পর্শক। এই দুইটাকে বলা হয় হচ্ছে গিয়ে, এই সরল রেখাটাকে বলা হয় এই দুইটা বৃত্তের সাধারণ একটা স্পর্শক, মানে এই বৃত্তের স্পর্শক আবার এই বৃত্তের স্পর্শক। তখন সরল সাধারণ স্পর্শক বলতে একটা জিনিস আছে, আবার তির্যক সাধারণ স্পর্শক বলতে একটা জিনিস আছে। ওইটা কি? ওইটা বেসিক্যালি হচ্ছে যখন দুইটা বৃত্তের কেন্দ্রই সরল রেখাটার একই পাশে অবস্থিত হবে। যেমন এই যে এই কেসটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত সরল সাধারণ স্পর্শক। কিন্তু যদি সিনারিওটা এরকম হইতো, এরকম মনে করেন একটা বৃত্ত আর এরকম মনে করেন একটা বৃত্ত, এই দুইটা বৃত্তের একটা সাধারণ স্পর্শক মনে করেন দেখতে এরকম, এই যে এরকম। তো যদি স্পর্শকটার দুই পাশে দুইটার বৃত্তের কেন্দ্র থাকে, তখন আমরা তাকে বলেছি তির্যক সাধারণ স্পর্শক। জাস্ট নামকরণ করছে, বুঝছেন, নামকরণ করে জিনিসটাকে একটু অতিরঞ্জন করে দেখাচ্ছে। দেখো তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, ব্যাপারটা আসলে সেরকম না, সবই আসলে স্পর্শক নিয়ে খেলা আর কি। তো এটা নামটা আসলে জানাটা অত একটা ইম্পর্টেন্ট না, আপনার বইয়ে আছে এই জন্য হচ্ছে জাস্ট আপনাকে বলা, আর কোনো কিছু না। আবার বলি, প্রত্যেকটা একটু আরেকবার বলি, ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে শুনবো। একটা সরলরেখার সাথে একটা বৃত্তের তিন ধরনের সম্পর্ক হইতে পারে। সরলরেখাটা বৃত্তের বাইরে হইতে পারে, সরলরেখাটা বৃত্তকে ছেদ করে যেতে পারে, সরলরেখাটা বৃত্তকে জাস্ট টাচ করতে পারে। তো যখন একটা সরলরেখা আর একটা বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না, তখন আমরা বলবো ওই সরলরেখাটা হচ্ছে বৃত্তের বহিস্থ একটা রেখা। যখন একটা সরলরেখা আর একটা বৃত্তের মধ্যে দুইটা সাধারণ বিন্দু থাকবে, তখন আমরা বলবো ওই সরলরেখাটাকে ওই বৃত্তের ছেদক। আর যখন একটা সরলরেখা আর একটা বৃত্তের একটা সাধারণ বিন্দু থাকবে, তখন তাকে আমরা বলবো স্পর্শক। এরপর আসতেছে কি সরল কমন ট্যানজেন্ট, সাধারণ স্পর্শকটা কি। যখন দুইটা বৃত্তের একই স্পর্শক হবে তখনই আমরা তাকে বলি সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শকটা কি? যখন স্পর্শকের একই পাশে ওই দুইটা বৃত্তের কেন্দ্র অবস্থিত হবে, তখন তাকে আমরা বলবো সরল সাধারণ স্পর্শক। আর তির্যক স্পর্শক কি? যখন স্পর্শকটা দুই পাশে দুইটা বৃত্তের কেন্দ্র অবস্থিত হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে তির্যক স্পর্শক। শেষ। তির্যক মানে যে এটা বুঝায় ভাই, তির্যক মানে যে এটারে বোঝায় আর কি, যে দুই পাশে দুইটা থাকবে, এই আর কিছু না, দুই পাশে দুইটা থাকবে, আর কিছুই না, বুঝছেন। কেন্দ্র মানে কি এইভাবে বলতে পারতো, দুই পাশে দুইটা বৃত্ত থাকবে, এইভাবে বলতে পারতো আর কি, বুঝছেন, বলছে আর কি কেন্দ্র, এই আর কিছু না। ওকে,
তো আমার মতে এখানে হচ্ছে জীবনটা সহজ, এখানে আসলে এত কঠিন কিছু নেই। জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা একটু জানাই দেন, আলহামদুলিল্লাহ এ লিখে একটু জানাই দেন যারা যারা বুঝছি ভাই, আলহামদুলিল্লাহ এ। আচ্ছা, ওইটাতে ছেদকই বলা হবে রাজদীপ, ওইটাতে ছেদকই। ওই সাধারণ ছেদকও বলে, কিন্তু সাধারণ ছেদক ওইরকম টার্মটা নাই আলাদা করে। সাধারণ ছেদকও বলতে পারেন। আচ্ছা, সাধারণ সরল সাধারণ শুনেন, সাধারণের মধ্যে দুইটা ভাগ করছে আর কি, বুঝছেন? এই সাধারণ মানে হচ্ছে কমন ট্যানজেন্ট, মানে এটাও একটা সাধারণ স্পর্শক, এটা একটা সাধারণ স্পর্শক। এই ভাই বইয়ের কত পৃষ্ঠায় ভাই রে ভাই, পৃষ্ঠা কি মুখস্থ আছে আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরল সাধারণ স্পর্শক মানে হচ্ছে ভাই স্পর্শকের একই পাশে দুইটা বৃত্ত থাকবে, স্পর্শকের একই পাশে দুইটা বৃত্ত থাকবে। এই তো এবার আসেন হচ্ছে ইজির চেয়ে সহজ একটা উপপাদ্য, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু বা ব্যাসার্ধের উপর লম্ব, এইটা আপনাকে প্রমাণ করতে বলছে। এইটা কিন্তু মানে এই উপপাদ্যটা আসলে ওইভাবে করে লিখার কিছু নাই, কিন্তু কেন জানি এটা মাঝে মাঝেই পরীক্ষায় দেখা যায়, আমি জানি না কেন। অনেক অবহেলিত ভাবে দেখে কি এটা পরীক্ষায় দিয়ে স্যাররা দেখায় যে এটা ইম্পর্টেন্ট, এটাও হইতে পারে, আবার অন্য কোনো কারণে হইতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু মাঝে মাঝেই এটা পরীক্ষায় দেখা যায় এই প্রশ্নটা, যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আচ্ছা, তো এখন এটা কিভাবে করা যায় চলুন আমরা একটু দেখি। এখানে একটা বৃত্ত আগে থেকে আঁকা আছে, রেডিমেড বৃত্ত, আর এইটা হচ্ছে একটা স্পর্শক। তো এখন আমাকে প্রমাণ করতে হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এই যে পি বিন্দুটা কিন্তু হচ্ছে আপনার সেই স্পর্শ বিন্দু, মানে এই সরলরেখাটা এই বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করেছে সেটা হচ্ছে এই পি বিন্দু। তো পি বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে, অর্থাৎ এই ওপিটা হচ্ছে পিটি এর উপর লম্ব, এইটা আপনাকে করতে হবে প্রমাণ। এই ওপিটা পিটি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। সেটা লিখে দিচ্ছি, দেখেন, প্রমাণ করিতে হইবে ওপি লম্ব পিটি, এটা হচ্ছে আপনার প্রমাণ করতে হইবে। তো এটা হচ্ছে গিয়ে কিভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, এটা প্রমাণ করার আগে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলে নেই, এটা ছোট্ট একটা জিনিস বলে নেই, যেটা হচ্ছে ভাইয়া দেখেন, এটা মনে করেন একটা সরল রেখা, আর এইটা মনে করেন হচ্ছে তার বহিস্থ একটা বিন্দু। এটা কি বললাম, এটা হচ্ছে একটা সরল রেখা আর এটা হচ্ছে তার বহিস্থ একটা বিন্দু। এই সরল রেখার উপর এই বহিস্থ বিন্দু থেকে আপনি অনেকগুলো রেখাংশ টানতে পারবেন। মনে করেন এই যে এরকম একটা টানলেন, তারপরে মনে করেন 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 এরকম একটা টানলেন, আপনি অনেকগুলা রেখাংশ টানতে পারবেন এই সরলরেখার উপর। আপনি অনেকগুলো এই বহিস্থ বিন্দু থেকে আপনি অনেকগুলো রেখাংশ টানতে পারবেন। এটা মনে রাখবেন, এই সরলরেখার উপরে এই বহিস্থ বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা সম্ভব, এর মধ্যে সবচেয়ে কম দূরত্ব যেটা সেটা হচ্ছে লম্ব। আবার বলতেছি কথাটা, এই বহিস্থ বিন্দুটা থেকে মনে করেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই এ বিন্দু থেকে বিসি রেখাংশের উপর যতগুলো রেখাংশ আঁকা সম্ভব, এর মধ্যে সবচেয়ে কম দূরত্ব যেটা, একেবারে সবচেয়ে কম দূরত্ব যেটা, সেটা হচ্ছে আপনার লম্ব। এটা মাথায় রাখবেন। তো এটা যাতে একটু পরে বললে যাতে হচ্ছে আপনারা গ্র্যাব করতে পারেন যে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে কোনো একটি রেখার উপর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম দূরত্বটি হচ্ছে লম্ব। এটা খালি একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই লজিক্যাল একটা কথা, বুঝছেন, যে আমি লম্ব আঁকলে সেটাই হচ্ছে কি আপনার সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হবে। তির্যক ছেদক না, তির্যক ছেদক বলতে এরকম কিছু হয় না। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে? মনে করেন কোন একটা চতুর্ভুজের চারটি শীর্ষ যদি বৃত্তের পরিধির উপরে থাকে, কোন একটা চতুর্ভুজের চারটি শীর্ষ যদি বৃত্তের পরিধির উপরে থাকে, তখন আমরা ওই চতুর্ভুজকে বলি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, ঠিক আছে? আর ওই বৃত্তটাকে বলি হচ্ছে গিয়ে ওই চতুর্ভুজের পরিবৃত্ত, ঠিক আছে? আকিব, আশা করি উত্তর পেয়েছেন। আরেকবার বললে ভালো হতো। আরে কি বলতাম আরেকবার, আমি তো ভাইয়া তো ম্যাথ একটা মুদ্রা তো হচ্ছে ভাইয়া হচ্ছে একই কথা 3-4 বার বলি, দেখেন মাঝে মাঝে একই কথা হচ্ছে গিয়ে 3-4 বার বলি। ইটিবিএইচ ভাইয়া, ইটিবিএইচ মানে কি? বাপ, এত শর্টকাট, এটা তো ভালো হলো ভাইয়া। আচ্ছা,
তো এখানে আসেন ওপি আর এটা হচ্ছে ওকিউ। তো আমরা কি করবো ভাই, আমরা করবো কি দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইটা তো একটা স্পর্শক তাই না, এটা যেহেতু স্পর্শক এই পি বিন্দুটাই হচ্ছে একমাত্র সাধারণ বিন্দু, একটু আগে আপনাকে শেখানো হয়েছে পি বিন্দুটাই হচ্ছে একমাত্র সাধারণ বিন্দু। তা আমি করলাম কি আপনার এই পিটি এর উপর যে কোনো একটা বিন্দু নিলাম হচ্ছে কিউ, এই পিটি এর উপর যে কোনো একটা বিন্দু নিলাম কি, যে কোনো একটা বিন্দু নিলাম হচ্ছে কিউ। এরপরে কাহিনীটা কি করলাম, এরপরে ও আর কিউটা যোগ করে দিলাম। ও আর কিউটা যোগ করে দেওয়ার পর এখানে একটা সুন্দর কথা আছে, ও আর কিউটা যোগ করার পর সুন্দর একটা কথা আছে, কথাটা হচ্ছে ও কিউ মাস্ট বি গ্রেটার দেন ওপি। ও কিউটা অবশ্যই ওপি এর চেয়ে বড় হবে। এখন আপনি বলতে পারবেন কেন, কারণটা হচ্ছে পি বিন্দুটা কিন্তু বৃত্তের পরিধির উপর, পি বিন্দুটা হচ্ছে আপনার বৃত্তের পরিধির উপর, তার মানে এইটা অবশ্যই ব্যাসার্ধ। আর কিউ বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে। সো বৃত্তের বাইরে যদি কোনো একটা বিন্দু নেই আর বৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু নেই, তাহলে অবশ্যই এই ও কিউটা ও পি এর চেয়ে বড়ই হবে। আবার বলি শুনেন, পি বিন্দুটা হচ্ছে বৃত্তের পরিধির উপর, তার মানে ওপিটা হচ্ছে আমার ব্যাসার্ধ। আর ওপিটা যদি আমার ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে কিউ বিন্দুটা অবশ্যই বৃত্তের বাইরে। কেন কিউ বিন্দুটা বাইরে, কারণ ভাইয়া এই সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দুই বৃত্তের বাইরে হবে, কারণ একমাত্র পি বিন্দুতে স্পর্শ করেছে। তো বৃত্তের বাইরে যদি কোনো একটা বিন্দু থাকে আর বৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু থাকে, তাহলে কোন দূরত্বটা বড় হবে ভাইয়া, ও কিউ বড় হবে না ওপি বড় হবে? এটা তো আমরা কমন সেন্স দিয়ে বলতে পারি, এটা তাদেরকে প্রমাণ করে বলা লাগবে না। যে কিউ বিন্দুটা বাইরে আছে এজন্য ও কিউ মাস্ট বি গ্রেটার দেন হচ্ছে ওপি। তাহলে এই কিউ বিন্দুটা যেখানেই থাকুক না কেন, এটা এইখানে থাকুক, এইখানে থাকুক, এইখানে থাকুক, এইখানে থাকুক, এইখানে থাকুক, যেখানেই থাকুক না কেন, এটা তো বৃত্তের বাইরেই থাকবে তাই না? তার মানে আমি এরকম যতগুলা দূরত্বই আঁকি না কেন, আমি এরকম যতগুলা দূরত্বই আঁকি না কেন, এই সবগুলা দূরত্বের মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব কোনটা হবে? সবচেয়ে ছোট দূরত্বটা হবে হচ্ছে আপনার ওপি। তাহলে আমরা বলতে পারি এই ও বিন্দু থেকে এই পিটি স্পর্শকটার ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে ওপি। আর ক্ষুদ্রতম দূরত্ব মানেই যে লম্ব, এটা একটু আগে আমরা বলেছি। তো আপনি যে কাজটা করবেন, এটা ভাই কিভাবে লিখবো আপনি খালি বলে গেছেন, আমি খালি শুনে গেছি, মাঝে মাঝে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেছে, মাঝখানে মাথায় কিছু ছিল না। এখন এটা আমার উপায় কি? উপায়টা হচ্ছে বইয়ে সুন্দর মতো লেখা আছে, যা লেখা আছে আপনি ওইটাই লিখবেন। বইয়ে একেবারে সুন্দর মতো লেখা আছে, আপনি ওইখানে যেটা লেখা আছে ওইটাই লিখবেন। এই হচ্ছে ঘটনা। আর হচ্ছে কিভাবে বুঝানো, মানে বুঝার জন্য আপনি হেল্প করবে ওই কথাগুলো আমি আপনাকে এখন বলছি আর কি। যে স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু অবশ্যই বৃত্তের বাইরে থাকে, আর বিন্দুটা যেহেতু বৃত্তের বাইরে থাকে তার মানে অবশ্যই ওই দূরত্বটা, অর্থাৎ এই ও কিউ দূরত্বটা ওপি দূরত্বের চেয়ে বড়। তো ও কিউ যদি আপনার ওপি এর চেয়ে বড় হয়, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এই ওপি ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, ওপি ক্ষুদ্রতম দূরত্ব। আচ্ছা, তো এই আর কি। ভাই একটা ছেদক একটা বৃত্তকে সর্বাধিক কয়টা বিন্দুতে ছেদ করতে পারবে? প্লিজ রিপ্লাই। সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করতে পারবে ভাইয়া, সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। ওকে, তো আমরা আশা করি একটু বইটা দেখে নিলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা পিছনের লজিকটা হচ্ছে এইটা, পিছনের লজিকটা হচ্ছে এইটা। জীবন সহজ না? জীবন সহজ, এখন পর্যন্ত জীবন সহজ, কারণ হচ্ছে কি এখন পর্যন্ত কঠিন কিছু আসে নাই, এখন পর্যন্ত কঠিন কিছু আসেনি আজকের ক্লাসে। না সেরকম কঠিন কিছু আসবে না ইনশাল্লাহ। একটু ওয়াজের মতো বলেন, নাহলে ঘুম আসে, ওয়াজ করলে ঘুম আসে না ভাই রে ভাই, কি একটা অবস্থা। না জাতি হিসেবে অনেক কেমন জানি বুঝছেন, দেখবেন মাঝে মাঝে বাসার পাশে যখন ওয়াজ হয় তখন কিন্তু আমাদের বিরক্তির শেষ থাকে না, আবার মাঝে মাঝে আমরা ওয়াজ চাইও নি। হ্যাঁ হ্যাঁ, শর্টেস্ট পয়েন্ট হইলেই এটা লম্ব হয় ভাইয়া, শর্টেস্ট পয়েন্ট হইলেই এটা লম্বা, এটা হচ্ছে নর্মাল একটা লজিক আর কি। শর্টেস্ট পয়েন্ট হইলে আপনার লম্বই হবে, লম্বটা বেসিক্যালি আঁকাই হয় ওইভাবে আর কি। এটা বিন্দু, এখান থেকে যাতে যে এটা আঁকবেন এইটাই একেবারে শর্টেস্ট, এটাই একেবারে শর্টেস্ট। কারণ দেখেন এটা শর্টেস্ট মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, যখনই এটা হচ্ছে বড় হয়ে যাবে তখনই কোণটা আস্তে আস্তে বাড়া শুরু করবে না? যখনই আপনার দৈর্ঘ্যটা এটা হচ্ছে বড় হয়ে যায় তখনই কোণটা আস্তে আস্তে বাড়া শুরু করবে। তো কোণটা একেবারে মানে এই যে দেখেন এই এই কোণের কথা চিন্তা করেন, এই কোণের চেয়ে এই কোণটা ছোট হবে, এই কোণের চেয়ে এই কোণ ছোট হবে, এই কোণের চেয়ে এই কোণ ছোট হবে, তাহলে এখানে এসে কত হবে ভাই? এখানে এসে হচ্ছে 91 ডিগ্রি হয়ে যাবে। এরপর আবার কোণের মানটা বাড়া শুরু করবে, আবার এদিক থেকে কোণের মানটা, এটা হচ্ছে একটু কমন সেন্স খাটায় বুঝতে হবে যে শর্টেস্ট ডিসটেন্স মানে যে লম্ব, এটা একটু কমন সেন্স খাটায় বুঝতে হবে, বুঝছেন? আচ্ছা
আচ্ছা, লম্বের ইংরেজি পারপেন্ডিকুলার। লম্বের ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার। চলেন আমরা এটা প্রমাণ করি। এটা প্রমাণটা শুরু করার আগে শেষ হয়ে যাবে। কিলো দুনিয়া বিচ্ছিন্ন হয়ে গেল কেন দুনিয়া? আচ্ছা আচ্ছা, হঠাৎ করে কেন হইলো বুঝলাম না। আচ্ছা আচ্ছা, তো এখানে কি দেওয়া হয়? এখানে হচ্ছে পরেরটা কত, আমার কি লেখা দেখা যায়? হ্যাঁ দেখা যায়, উপপাদ্য 26। তো উপপাদ্য 26টা শুরু করার আগে শেষ হয়ে যাবে। দেখেন, ও কিন্তু একটা জিনিস বলে রাখি, এই যে উপপাদ্য 26 শুরু করার আগে হয়ে যাবে শেষ, কিন্তু এইটার উপর বেসিস করে আজকের হোমওয়ার্কটা হবে। তো আজকের হোমওয়ার্ক, এখানে যতজন মানুষ আছেন এর মধ্যে 90% মানুষ আজকের হোমওয়ার্কটা সলভ করতে পারবেন না। এটা হচ্ছে আমার আপনাদের প্রতি হচ্ছে অনেকটা প্রেডিকশন আর কি, যেটা আমি প্রেডিক্ট করলাম আজকের হোমওয়ার্ক যেটা দেওয়া থাকবে ওই হোমওয়ার্কটা আপনারা 90% মানুষ সলভ করতে পারবেন না। কারণ আমরা কোনো একটা কিছু যতটা ভালো বুঝি ততটা ভালো প্রয়োগ করতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা সমস্যা, কারণ আমরা প্রয়োগ অত একটা বেশি করি না। তো একটু যে জিনিসটা চেষ্টা করবেন এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা, এটা একটু লজিকটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এটা যাতে আপনি হোমওয়ার্কে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আমি আপনাকে একটা ক্লু দিয়ে দিলাম যে এই লজিকটা ইউজ করে আজকে হোমওয়ার্কটা সলভ করতে হবে। এই লজিকটা ইউজ করে অনেকটা হোমওয়ার্কটা সলভ করতে হবে। আর প্রেডিকশনটা হচ্ছে আপনাদের মধ্যে 90% মানুষ আজকে হোমওয়ার্কটা পারবেন না। আজকে যে হোমওয়ার্কটা দেবো, আজকে হোমওয়ার্কটা একটু ব্যতিক্রম ধর্মী। কি বলা আছে এখানে দেখেন, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, তো এইটা হচ্ছে আপনার একটা বহিস্থ বিন্দু পি, এখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে পিবি, এখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে পি এ। বলা হয়েছে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান প্রমাণ করো। অর্থাৎ এই পিবি আর পি এ সমান, এটা নাকি আপনাকে প্রমাণ করতে হবে। তো আপনি এখন যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই কেন্দ্র আর স্পর্শ বিন্দুটা যোগ করে দিব। কেন্দ্র আর স্পর্শ বিন্দুটা যোগ করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? এটা হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ। আমরা কিন্তু একটু আগে শিখে এসেছি যে আমরা যদি একটা স্পর্শক টানি, ওই স্পর্শকটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব। এটা আমরা একটু আগে শিখে এসেছি। তো এটা যেহেতু 90 ডিগ্রি, আবার এটাও কিন্তু আপনার হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ ওপিবি এবং ত্রিভুজ ওপিএ, একটা হচ্ছে ত্রিভুজ ওপিবি আর একটা হচ্ছে ত্রিভুজ ওপিএ। এই দুইটা ত্রিভুজে দুইটা সমকোণ আছে, অর্থাৎ অ্যাঙ্গেল ওবিপি সমান হচ্ছে অ্যাঙ্গেল ওএপি। এই দুইটা কোণ হচ্ছে সমকোণ। আবার এই দুইটা ত্রিভুজে একটা সাধারণ বাহু আছে, যে এটা হচ্ছে সাধারণ বাহু। ওপিটা হচ্ছে আপনার সাধারণ বাহু। ওপিটা হচ্ছে বেসিক্যালি আপনার সাধারণ বাহু। আবার এই দুইটা ত্রিভুজের বৃত্তের ব্যাসার্ধ বিদ্যমান, এই দুইটা ত্রিভুজের বৃত্তের ব্যাসার্ধ বিদ্যমান, অর্থাৎ ওবি সমান হচ্ছে ওএ। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। ওই এখানে আবার আরেকটা প্রেডিকশন করি, এখানে একটা মজা নেই, সেটা হচ্ছে আরেকটা প্রেডিকশন করি। এই দুইটা ত্রিভুজ যে সর্বসম, এটা কেন সর্বসম এটা আপনারা চ্যাট বক্সে লিখবেন, এবং আপনাদের মধ্যে 90% মানুষ এটা পারবেন না। 90% মানুষ এটা পারবেন না। যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, কিন্তু কারণটা কি এটা একটু বলবেন? বুঝছেন তো? কারণটা তো বুঝছেন। এই হে ফার্স্টের 2-3 জন পেরে গেছে। এটা নাম কি? আমি নামগুলো একটু পড়ি। ফার্স্টের 2-3 জন পেরে গেছে, মাশাআল্লাহ। আরে নামগুলো পড়তে পারি নাই ভাই। নামগুলো কি, আমার নামগুলো পড়ার খুব ইচ্ছা, কি করা যায়? নামগুলো পড়তে পারিনি। একজন মনে রাজদীপ ছিল, এটা মনে পড়তে পারছিলাম। এরপরে আসে 2-3 জন ছিল, পড়তে পারিনি, চলে গেছে উপরে। এই যে পেয়েছি সাদিয়া, রাজদীপ, তারপরে হচ্ছে অমি, রিমা। ভুল উত্তর দিতে পারছি না, সব তো কারেক্ট অ্যান্সারই। এটা কি হলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো। ঈশা, ফারহান সবই তো কারেক্ট অ্যান্সার। না এই যে ভুল পেয়েছি, ভুল পেয়েছি, এই যে এখন শুরু হয়েছে ভুলগুলা, একটু দেরিতে শুরু হয়েছে আর কি, কিন্তু শুরু হয়েছে, শুরু হয়েছে। কেউ তো আবার উচ্চ শিক্ষিত ভাষায় লিখতেছেন SAS, সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেম, না ওটা আমি বুঝি ভাইয়া। না তবে মাশাআল্লাহ আপনারা ভালো, আপনারা মাশাআল্লাহ ভালো, আপনারা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। যেটা ভাবছিলাম ওইটা না, কিন্তু গত বছরে ক্লাস 10 ক্লাসে আমার মনে আছে প্রায় হচ্ছে কি আপনার 90% মানুষ ভুল বলেছিলেন, প্রায় 90% মানুষ। ঠিক এই ক্লাস 10 ক্লাসটাতেই না। মাশাআল্লাহ আপনাদের অবস্থা ভালো, এই ক্ষেত্রে ভালো আর কি। এই জিনিসটা আপনারা বুঝেন, দশ খান নেই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এটা বাহু কোণ বাহু না। মানুষজন ভাবে হচ্ছে এটা বাহু কোণ বাহু উপপাদ্য। এটা বাহু কোণ বাহু উপপাদ্য না, এটা হচ্ছে কি অতিভুজ বাহু উপপাদ্য।
এটা হচ্ছে বেসিক্যালি অতিভুজ বাহু উপপাদ্য, মানে দুইটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ, এই দুইটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এই সমকোণী ত্রিভুজেরও এটা হচ্ছে অতিভুজ। আর এই যে ব্যাসার্ধ দুইটা সমান বলছি না, তারপরে ব্যাসার্ধ দুইটা একটা বাহু আর কি, ঠিক আছে। তাহলে আর এটা কি 90 ডিগ্রি বলা মানে হচ্ছে এই দুইটা সমকোণী ত্রিভুজ, এইটা বুঝাইছি আমি। 90 ডিগ্রি বলা মানে এই দুইটা সমকোণী ত্রিভুজ, এটা বুঝাইছি। তবে কেন বাহুকোণ বাহু হইলো না? বাহুকোণ বাহু হওয়ার জন্য কি হওয়া লাগে জানেন? এই যে এই বাহু আর এই বাহু সমান মনে করেন, এই যে এই বাহু মনে করেন এই বাহু সমান, এই বাহু মনে করেন এই বাহু সমান, অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগে। বাহুকোণ বাহুর জন্য অবশ্যই অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগে, কিন্তু এখানে কিন্তু আপনার অন্তর্ভুক্ত কোণটা সমান না। দেখেন এই যে অতিভুজ এটা আর এই যে ব্যাসার্ধ এটা, তাদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমি একবারও বলি নাই সমান। তাদের অন্তর্ভুক্ত কোণটাকে যেহেতু সমান বলি নাই, তাহলে এটা বাহুকোণ 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 বাহু ত্রিভুজ হবে না, এটা কি হবে? অতিভুজ বাহু ত্রিভুজ, অতিভুজ বাহু পদ্ম অনুসারে। অতিভুজ বাহু পদ্মটা ছিল এরকম, দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি সমান হয় আর একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তো এটা দুইটা সমকোণী ত্রিভুজ, তাদের অতিভুজটা একই আর তাদের একটা বাহু সমান, তার মানে অতিভুজ বাহু পদ্ম অনুসারে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেছে, তখন আপনি বলতে পারবেন বিপি সমান এপি, বিপি সমান হচ্ছে এপি। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি জিনিসটা বুঝছেন। এখানে আমার মতে একটা প্যারা নেই, জীবন সহজ, খালি দুইটা ত্রিভুজকে সর্বসম, কিন্তু এটা প্রয়োগটা অনেক অসাধারণ, প্রয়োগটা অনেক অসাধারণ। আজকে এই দেখতে পাবেন যেটা প্রয়োগটা অনেক অসাধারণ। আপনাদেরকে কিন্তু ক্লু দিয়ে দিচ্ছি, অনেক ভালো ক্লু দিয়েছি। নরমালি হচ্ছে অন্যদেরকে এবার ক্লু দিয়ে বলি না, তাতে ক্লু দিয়ে দিলাম। এখানে কি দেওয়া? এখানে দেওয়া হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্র দুইটি ও স্পর্শ বিন্দু নাকি সমরেখ। এটা আপনাকে বলছে হচ্ছে প্রমাণ করতে, কেন্দ্র দুইটি আর স্পর্শ বিন্দু সমরেখ। আচ্ছা, তার মানে এই যে এইটা হচ্ছে কি, আচ্ছা ভাই বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ ব্যাপারটা বুঝিয়ে দিই। তুমি কোথায়? ইয়া কই, বৃত্ত কই? আচ্ছা দাঁড়ান, বুঝায় যেহেতু দিবই, আমি পরের স্লাইডটা আগে পড়ায় ফেলি। মনে করেন এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটাকে করে দিলাম ডুপ্লিকেট, এটার একটা বৃত্ত। এটা যখন বাইরে দিয়ে এইভাবে টাচ করবে, তখন এদেরকে বলবো হচ্ছে আমরা বহিঃস্পর্শ করেছে। আর এটাকে আরেকটা ডুপ্লিকেট করে দিই, এটাকে করে দিচ্ছি একটু ছোট, একটু ছোট করে দিই, আর এটাকে করে দিই আরেকটা ডুপ্লিকেট। আর এই দুইটা বৃত্ত যখন এইভাবে টাচ করবে, তখন বলবো হচ্ছে অন্তঃস্পর্শ, এই তখন এটাকে বলবো হচ্ছে অন্তঃস্পর্শ। তাহলে বহিঃস্পর্শ কোনটা? বহিঃস্পর্শ হচ্ছে গিয়ে জাস্ট বাইরে দিয়ে টাচ করবে, এই যে এটা হচ্ছে আপনার বহিঃস্পর্শ। আর অন্তঃস্পর্শ কোনটা? হচ্ছে ভিতর দিয়ে টাচ করবে, মানে দুইটা বৃত্ত হচ্ছে ভিতরে থাকবে, এই যে এভাবে টাচ করবে, সেটা হচ্ছে অন্তঃস্পর্শ। তো এর কি লেখা দেখেন, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে। তো এটা মনে করেন একটা কেন্দ্র, এটা মনে করেন একটা কেন্দ্র, ঠিক আছে। এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে, আমি যদি বলি এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত, আপনি জাস্ট এই ব্যাসার্ধের সাথে এই ব্যাসার্ধটা যোগ করে দিবেন। কেন্দ্রদ্বয়ের দূরত্ব জিজ্ঞেস করলে যদি বহিঃস্পর্শ করে থাকে বৃত্ত দুইটা, আমি জাস্ট এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধ যোগ করিয়া দিব, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এবার আসেন পরেরটা। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ যদি করে, তখন সিচুয়েশনটা কি? তো মনে করেন এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে পরের বৃত্তের কেন্দ্র, যদি তারা করে হচ্ছে গিয়ে অন্তঃস্পর্শ, তাহলে সিচুয়েশনটা যেটা হবে, এই যে এটা যোগ করে দিবেন, এটা যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পর আপনার এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিন্তু ভাই বেসিক্যালি এতটুকু, আপনার কেন্দ্রদ্বয়ের দূরত্বটা হচ্ছে বেসিক্যালি এতটুকু। তার মানে বড় বৃত্তের ব্যাসার্ধটা থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমি বাদ দিয়ে দিই, খেয়াল করেন ভাই, খেয়াল করেন, বড় বৃত্তের ব্যাসার্ধটা থেকে আমি যদি ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেই জিনিসটা পাই সেটাই হচ্ছে আমার ওই দুইটা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে ওই দুইটা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটাই এখানে লেখা, যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বৃত্ত দুইটির ব্যাসার্ধের অন্তরের সমান। এই অন্তর মানে হার্ট না, এই অন্তর মানে মাইন্ড না, এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল, এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল। একটু খেয়াল রাখবো আর কি, বুঝছেন, এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আচ্ছা ভাই, সার্কেল দুইটা যদি সমান হয় তাহলে আর ওইটারে কোন অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ বলতে পারে, কিন্তু তখন আর হচ্ছে গিয়ে তাদেরকে অন্তঃস্পর্শ করা সম্ভব না। যদি সার্কেল দুইটা সমান হয়, মানে একটা আরেকটার উপরে, মানে একটা রেখাংশ যদি বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে, বৃত্তের ভিতরে প্রবেশ করে, বৃত্ত প্রবেশ করে শেষ হলে এটাকে ওটাকে কি, না না আমি বুঝি নাই কথাটা ভাইয়া। একটা রেখাংশ যদি বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দুতে তো ছেদ করা সম্ভব না, একটা বিন্দুতে স্পর্শ করা সম্ভব। স্পর্শ আর ছেদের মধ্যে পার্থক্য আছে।
ভাইয়া কি চাইলেন্ট? না ভাইয়া চাইলেন্ট না, ভাইয়া হচ্ছে টকিং। বড়টার কেন্দ্র যদি ছোটটার ভিতরে থাকে, বড়টার কেন্দ্র যদি ছোটটার ভিতরে থাকে তাহলে কি হবে? তাহলে কোনো সমস্যা হবে না। বড়টার কেন্দ্র যদি ছোটটার ভিতরে থাকে তাহলেও কোনো সমস্যা হবে না। তাহলেও হচ্ছে গিয়ে আপনার কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে গিয়ে ওই ব্যাসার্ধের পার্থক্য। আচ্ছা, এগুলো কঠিন লাগতেছে কি বলেন? এগুলো মোটেও কঠিন, এগুলো বরং সহজ, বেশি সহজ আর কি। এবার আসেন এখানে কি বলছে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্র দুইটিও স্পর্শবিন্দু সমরেখ। এই যে দেখেন, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, আর স্পর্শবিন্দু হচ্ছে এটা, এরা নাকি সমরেখ, এটা প্রমাণ করতে বলছে। সমরেখ মানে তো আমরা বুঝিবে, সমরেখ মানে হচ্ছে এই তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত, এটা আপনাকে প্রমাণ করতে হইবে। এই এ ও বি একই সরল রেখার উপর অবস্থিত, এটা প্রমাণ করতে হবে। এখন একই সরল রেখার উপর অবস্থিত এইটা প্রমাণ করার জন্য এতটুকু প্রমাণ করাই যথেষ্ট যে অ্যাঙ্গেল এওপি প্লাস অ্যাঙ্গেল বিওপি সমান হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এওপি প্লাস অ্যাঙ্গেল বিওপি সমান কত? 180 ডিগ্রি। এটা প্রমাণ করাই যথেষ্ট যে এটা, কারণ এই দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারেন তখন আপনি বুঝবেন এটা হচ্ছে এক সরল কোণ। তার মানে এই যে এওপি একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, তো এখন আমাদের মেইন টাস্কটা কি? আমাদের মেইন টাস্কটা হচ্ছে এই দুইটার সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করা। এখন ভাই দেখেন, বহিঃস্পর্শ করেছে, তার মানে এই বিন্দুতে টাচ করেছে। এই বিন্দুতে টাচ করা মানে কি? আমি যদি এখানে একটা স্পর্শক টানি, এই যে পি কিউটা কিন্তু স্পর্শক। স্পর্শক মানে তো বুঝেন ভাইয়া, স্পর্শক মানে জাস্ট বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করবে। সো পি কিউটা যেহেতু আমার স্পর্শ, তাহলে আমরা বলতে পারি এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, আবার এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি জানি, কোন একটা স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব হয়, তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আবার এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো এই দুটো যোগ করলে কত? 90 আর 90 যোগ করলে সম্ভবত 180। তাহলে আমাদের হয়ে গেল, এই দুটো যোগ করে আমরা পেলাম 180। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এরা এ ও বি একই সরলরেখার উপর অবস্থিত। বইয়ে প্রমাণটা আছে, দেখে নিয়ে, এটা আপনি কখনো পরীক্ষা টরীক্ষায় আসে না, বুঝছেন? কিন্তু প্রমাণটা খুবই ইজি চেয়েও সহজ আর কি, সত্যি কথা এটা ইজি চেয়েও সহজ, আপনি একবার দেখে নিতে পারেন আর কি ব্যাপারটা। যে এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক, তো তাহলে আপনি এখানে এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি, তার মানে দুইটা সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। আচ্ছা, আমরা এইটা করে একটা ব্রেক নিব, বুঝছেন? এইটা করে আমরা একটা ব্রেক নিব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, কোনটা কোনটা? আচ্ছা, আমরা একটু যারা যারা এখন ভাই আপনি প্রুফ করে দেন ভাই। প্রুফটা বইয়ে লিখা আছে ভাই, আমি জাস্ট যেটা বলছি ওগুলাই এখন লিখতাম আর কি। পিকিউটা সাধারণ স্পর্শক, অ্যাঙ্গেল এওপি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিওপি হচ্ছে 90 ডিগ্রি, তো দুইটা যোগ করলে 180 ডিগ্রি। সুতরাং এ ও বি হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত। জাস্ট একটু বইটা দেখবো ভাই আমরা। আল্লাহ, একটু যদি পরিশ্রম না করেন তো জীবনটা বেদনার হয়ে যাবে। হ্যাঁ, জীবনটা বেদনার হয়ে যাবে। ভাইয়া আপনার আচ্ছা, আজকের উপপাদ্যগুলো, আচ্ছা হ্যাঁ, আজকের উপপাদ্যগুলো ছোট, দুই একটা বড় উপপাদ্য আছে যেগুলো একটু পরে আসতেছে। হ্যাঁ, সব এক লাইনে প্রুফ। আল্লাহ, আমি 990 ডিগ্রি লিখছি, কি বলেন? এ ভাই, এটা 990 ডিগ্রি না ভাই, এটা অ্যারো। ইচ্ছা করে এই কাজটা করছেন না, এটা অ্যারো 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 ছিল, 990 লিখিনি, 990 লিখিনি। আচ্ছা আচ্ছা, আমরা সামনের দিকে যাই না। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের কোন বিন্দু পি থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানা হলো। আচ্ছা, এই যে আসেন পি থেকে নাকি দুইটা স্পর্শক টানা হয়েছে, একটা হচ্ছে এই যে এটা, আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এগুলো নাম দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে মনে করেন পি কিউ, আর এটা মনে করেন প্রাইম মিনিস্টার পিএম। পি থেকে বৃত্ত দুইটি স্পর্শক টানা হলো, প্রমাণ করো যে ও পি সরলরেখা স্পর্শ জ্যায় লম্ব দ্বিখণ্ডক। অনেকে হচ্ছে কি এইটা বুঝে না, স্পর্শ জ্যায় আবার কি? স্পর্শ জ্যায় মানে হচ্ছে এই যে এবি, এই যে স্পর্শ জ্যায় মানে হচ্ছে এবি, এই যে এবিটা হচ্ছে আপনার স্পর্শ জ্যায়, মানে ওই যে দুইটা স্পর্শ বিন্দু আছে না ভাইয়া, এই যে এ হচ্ছে একটা স্পর্শ বিন্দু, বি হচ্ছে আরেকটা স্পর্শ বিন্দু, এই দুইটা বিন্দুকে যোগ করে যে জ্যাটা পেলো সেটা হচ্ছে স্পর্শ জ্যা। আর এখানে কথাটা একটু ভুল লিখছে, কথাটা লম্ব দ্বিখণ্ডক না, কথাটা হওয়ার কথা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। কথাটা হওয়ার কথা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, ভুলে লিখছে লম্ব দ্বিখণ্ডক, বুঝছেন? মানে এই যে ওপিটা এবি কে লম্বভাবে সমদ্বিখণ্ডন করে।
এই ওপিটা এবিটাকে লম্বভাবে সমদ্বিখণ্ডন করে, এইটাই প্রমাণ করা যায়। আমাকে আমরা লম্ব দ্বিখণ্ডক পর্যন্ত প্রমাণ করবো কেন, বুঝছেন? তো এটা বেসিক্যালি এটা হওয়ার কথা। ওপিটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক। তো এটা কিভাবে প্রমাণ করতে পারি দেখেন, এটা আগে লিখে ফেলি। প্রমাণ করতে হবে যেটা, ওইটা আগে একটু লিখে ফেলি। এটা পর একটা ব্রেক পাবেন। প্রমাণ করিতে হইবে ওপি লম্ব এবি আর এডি সমান বিডি। এটা হচ্ছে আপনার প্রমাণ করতে হবে যে ওপিটা এবি এর উপর লম্ব আর এডি আর বিডিটা সমান, অর্থাৎ হচ্ছে সমানভাবে দুইটা ভাগে ভাগ করেছে আর কি। এটা হচ্ছে। তো এখন ভাই আসেন আমরা একটা একটা করে ত্রিভুজ নিয়ে কাজ করি। একটা ত্রিভুজ হচ্ছে ওএপি, আরেকটা ত্রিভুজ হচ্ছে ওবিপি। একটা ওএপি আরেকটা কি ভাই, আরেকটা হচ্ছে ওবিপি। তো এই দুইটা ত্রিভুজ সর্বসম। কেন সর্বসম? কারণ ভাই আপনার অ্যাঙ্গেল ওএপি সমান হচ্ছে অ্যাঙ্গেল ওবিপি সমান হচ্ছে 90 ডিগ্রি। আপনি যদি শর্ট টার্ম মেমোরি লস না হয়ে থাকে আপনার, একটু আগে আমরা এই জিনিসটা দেখে এসেছিলাম। একটু আগে আমরা এই দুইটা প্রমাণ, এই দুইটা ত্রিভুজের সর্বসম এটা প্রমাণটা দেখে এসেছিলাম, যে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। ঠিক আছে? তো এই কোণ আর এই কোণ সমান কত ভাই? এই কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আর ওএ সমান হচ্ছে ওবি, ওএ সমান হচ্ছে ওবি। আবার আরেকটা কি, আরেকটা হচ্ছে ওপিটা হচ্ছে সাধারণ বাহু, ওপিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এবার একটু খেয়াল করেন, এই ওএপি ওবিপি দুইটাই হচ্ছে 90 ডিগ্রি, ওএ সমান হচ্ছে আপনার ওবি আর ওপিটা হচ্ছে গিয়ে সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি কি, ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ওএপি সর্বসম ত্রিভুজ হচ্ছে ওবিপি। আর দুইটা ত্রিভুজ যদি হয় আপনার সর্বসম, তাহলে কি হয়? তাহলে হচ্ছে আমরা বলতে পারি তাদের বাহুগুলা সব সমান হবে, তাদের কোণগুলোও সব সমান হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি, সুতরাং আমার এবি সমান হচ্ছে বিপি, আর এখানে অ্যাঙ্গেল এপিও সমান হচ্ছে অ্যাঙ্গেল বিপিও। এটাও আমি বলতে পারি, যেহেতু ভাই ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে। যেহেতু কিছু ভুল লিখলাম, আপনারা চ্যাটে কি লিখতেছেন একটু দেখি। লেখছে সাধারণ বাহু থাকলে কি উপপাদ্য হয়? ভাই এটা অতিভুজ বাহু উপপাদ্য ভাইয়া। সাধারণ বাহু থাকলে কি উপপাদ্য হয় সেটা আসলে আমরা ওই ব্যাপারে শিওর না। এইটাতে যেমন এটা অতিভুজ বাহু উপপাদ্য। আচ্ছা, ওকে, আচ্ছা, আর কিছু কি লিখছেন? লাস্ট ক্লাসের একটা ম্যাথ আজকে করাবো বলছে, কিন্তু কোনটা আজকে করাবো বলছিলাম লাস্ট ক্লাসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসের কোনটা আজকে করাবো বলছিলাম, একটু দাঁড়া, একটু মনে করি। লাস্ট ক্লাস আচ্ছা, আপনি একটু ভাই যদি প্রশ্নটা বলতে পারতেন চ্যাট বক্সে, তাহলে আমি ব্রেকের মধ্যে করাই দিতাম, সমস্যা নেই। প্রশ্নটা বললেন, আমি ব্রেকের মধ্যে ইনশাআল্লাহ করাই দিব। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, আমাদের প্রমাণ শেষ ভাই, প্রমাণ শেষ, একটু আমাদের প্রমাণ শেষ। যে যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি কি, এই কোণ আর এই কোণটা হচ্ছে গিয়ে সমান, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, এই কোণ আর এই কোণটাও সমান হবে। এটা বলতে পারেন, না বলতে পারেন, কোনো সমস্যা নেই, প্যারা। ঠিক আছে, এই গেল। এইবার আসেন আরো দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করি, চলেন। একটা ত্রিভুজের নাম হচ্ছে এডিপি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে বিডিপি। একটা হচ্ছে এডিপি আর একটা হচ্ছে বিডিপি। এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করেন ভাইয়া, এপি আর বিপি কিন্তু সমান। এই দুইটা ত্রিভুজের আপনার এপি আর বিপি, এই দুইটা হচ্ছে পরস্পর সমান। আবার ডিপিটা হচ্ছে আপনার সাধারণ বাহু, ডিপিটা হচ্ছে আপনার সাধারণ বাহু। আবার আপনার অ্যাঙ্গেল এপিডি, আপনার অ্যাঙ্গেল এপিডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিপিডি। তাহলে আমরা বলতে পারি কি ভাই, আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। সুতরাং বলা যায় ত্রিভুজ এডিপি সর্বসম ত্রিভুজ বিডিপি, সর্বসম হচ্ছে ত্রিভুজ বিডিপি, এটা বলা যায়। আর যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তখন জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়, যখন দুইটা ত্রিভুজ আপনি সর্বসম প্রমাণ করতে পারবেন। এই যে এই দুইটা ত্রিভুজ আপনি সর্বসম হয়ে গেছে, তখন আপনি বলতে পারবেন সুতরাং আপনার এডি সমান হচ্ছে বিডি। এখন আপনি বলতে পারবেন সুতরাং আমার এডি সমান হচ্ছে বিডি। আবার অ্যাঙ্গেল এডিবি
অ্যাঙ্গেল এডিপি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিডিপি। অ্যাঙ্গেল এডিপি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিডিপি। কিন্তু ভাই দেখেন এই দুইটা যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই দুইটা যোগ করলে 180 ডিগ্রি হবে, তো এখানে লিখে দেন কিন্তু অ্যাঙ্গেল এডিপি প্লাস বিডিপি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখন ভাই একটু জাস্ট আমরা ক্ষুদ্র মস্তিষ্কের সূক্ষ্ম ব্যবহার করব। দুইটা কোণ সমান, আবার দুইটা কোণ যোগ করলে নাকি 180 ডিগ্রি। তাহলে এটা কি আমাদের আর বোঝা দেরি আছে যে এই দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে? চিন্তা করেন, দুইটা কোণ আপনার সমান, আবার দুইটা কোণ যোগ করলে নাকি 180 ডিগ্রি। দুইটা কোণ সমান মানে এটা এক্স হইলে এটাও এক্স, তাহলে এই দুইটা যোগ করলে কত? এই দুইটা যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান অবশ্যই 90 ডিগ্রি। তো এটা হচ্ছে কথা আর কি। দুইটা কোণ যদি সমান হয় আর তাদের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তার মানে অবশ্যই তারা প্রত্যেকে 90 ডিগ্রি করে হবে। শেষ, আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখেন এটাই প্রমাণ করতে বলছে। ওপি লম্ব এবি প্রমাণ করতে বলছে। যে এখন দেখেন যে ওপিটা আসলে এবির উপর লম্ব হয়ে গেল, আর এডি সমান বিডি প্রমাণ করতে বলছে যে এডি সমান বিডি হয়ে গেল। তো পুরো জিনিসটা একবার কুইক সামারি, কুইক রিভিউ করে দিচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবো। পুরো জিনিসটা একবার একটু কুইক রিভিউ করে দিচ্ছি, সবাই একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো। ফার্স্ট আমরা কি করলাম? ত্রিভুজ ওএপি আর ত্রিভুজ ওবিপি এই দুটাকে আমরা সর্বসম প্রমাণ করলাম। এই দুটাকে আমরা সর্বসম প্রমাণ করলাম। সর্বসম কিভাবে প্রমাণ করলাম এটা এখানে বলা আছে, কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করেছিলাম। প্রমাণ করার পরে আমরা বললাম সুতরাং আমাদের এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে। এই যে দেখেন এই কোণটা আর এই কোণটা সমান, আর এপি আর বিপিটাও সমান হবে, যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। এরপর আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। দেখেন ভাই যে এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজের নাম হচ্ছে এডিপি আর একটা ত্রিভুজের নাম হচ্ছে বিডিপি। আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। তো সর্বসম প্রমাণ করার পর আমরা কি বলতে পারি? এডি সমান হচ্ছে বিডি। এই দুইটা ত্রিভুজ সর্বসম হলে আমরা বলতে পারি এডি সমান হচ্ছে বিডি। তো এডি সমান যখন বিডি হয়ে গেল, আবার এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়ার কারণে এই কোণটা আর এই কোণটাও আপনার সমান হয়ে গেল। তো দুইটা কোণ হচ্ছে আমার সমান, আর দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার মানে তারা প্রত্যেকে হচ্ছে 90 ডিগ্রি। সো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। তো এইটা ছিল হচ্ছে কি ব্রেকের আগে একটু কথাবার্তা। এখন আমরা একটা ব্রেক নিব, ব্রেকটা হবে হচ্ছে 4 মিনিটের ব্রেক। তো 4 মিনিটের ব্রেকে আবার একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আপনারা এই পোল কোশ্চেনটা সলভ করে ফেলবেন এই ব্রেকের মধ্যে। আমি চাচ্ছি এটাতে যাতে, এর আগে দুইটা পোল কোশ্চেন তো 30-32% মানুষ পেরেছিলেন, আমি চাচ্ছি এটা যাতে অলমোস্ট 80 থেকে 90% মানুষ কারেক্ট আনসার দেয়। আস্তে ধীরে আনসার দেন ভাইয়া, আস্তে ধীরে আনসার দেন। কোশ্চেনটা খুবই সহজ। আপনার হচ্ছে গিয়ে ব্রেক প্লাস পোল কোশ্চেন আর কি, 4 মিনিট সব মিলে আপনি 4 মিনিট সময় পাবেন। আস্তে ধীরে অ্যান্সার দেন, কিন্তু কারেক্ট অ্যান্সার দেন প্লিজ, রিকোয়েস্ট, কিন্তু কারেক্ট অ্যান্সার দেন। জলদি ভুল উত্তর দেওয়া আসলে কোনো মানে হয় না। ভাই এখানে ত্রিভুজ দুইটার হাইট ইকুয়াল, এটা ডিরেক্টলি লেখা যাবে, কারণ দুইটা ত্রিভুজে ত্রিভুজ দুইটা সর্বসম। হ্যাঁ লেখা যাবে। দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি, কারণ এটা এক সরল কোণ, ওটা একই সরলরেখার উপরে অবস্থিত আর কি। সমা সমা কোণের বিপরীত বাহু সমান সমান, আচ্ছা হ্যাঁ, সমান সমান কোণের বিপরীত বাহু সমান। ওয়াজের সুরে বলেন। ওয়াজের সুরে বলবো? 24 সেকেন্ডের ব্রেক। আচ্ছা এই তো রামিন বলছে তো না, লাস্ট ক্লাসের একটা ম্যাথ আজকে করবেন বলছিলেন, কিন্তু তারপর সেটা করাই দিয়েছিলেন। হ্যাঁ আমার তো যতটুকু মনে পড়ে আর কি, সবই করাই দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ লায়ান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লায়ান, দেখছি দেখছি ভাই, দেখছি ভাই। আপনাদের মানে একটা কমন ট্রেন্ড হচ্ছে গিয়ে আপনার মানে টানা দিতে হবে, মানে কোন একটা টেক্সট দিলে ওটা টানা দিতে হবে। আচ্ছা ভাই এত ইজি কেন? আজকে জীবনটা সহজ রাখার চেষ্টা করা হয়েছে একটু। ভালোবাসার বই প্রবেশ। এটা 100% হবে, দেখবেন আর কি কত পার্সেন্ট হয়, একটু পরে দেখবেন। জীবন সহজ। মোহাম্মদ জুনায়েদ আলী, তো নাম বলিনি না?
ক্লাস মানে আর ফুল থাকবে না, মানে আজকে পরে পদগুলো একটু মোটামুটি বড় তো এই জন্য। সবকিছুই তো ম্যাথমেটিক্যালি প্রমাণ করলেন, এখন আমরা যে উচ্চ শিক্ষিত এটা একটু প্রমাণ করে দেন। আচ্ছা চলেন এটা একটু প্রমাণ করি, ঠিক আছে? আমি একটা কোশ্চেন করবো, যারা যারা আছেন তাদের জন্য জিনিসটা, যারা যারা আছেন তাদের জন্য একটা জিনিস। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাই একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন আর চ্যাট বক্সটা ওপেন রাখবেন আর কি, মানে চ্যাট বক্সে উত্তর দিতে হবে। আমি বলার পরে আপনি হচ্ছে গিয়ে সময় পাবেন হচ্ছে 10 সেকেন্ডের মতো সময় পাবেন। আমি বলার পরে 10 সেকেন্ডের মতো সময় পাবেন, এই 10 সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে গিয়ে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো কোশ্চেনটা একটু সবাই একটু শুনেন। কোশ্চেনটা হচ্ছে এটা যে একটা খাতা আর একটা কলম, এটা মানে আগেও বলছিলাম, বললো আবার শুনেন, কোনো সমস্যা নেই। একটা খাতা আর একটা কলমের দাম একত্রে হচ্ছে 110 টাকা। একটা খাতা আর একটা কলমের দাম একত্রে হচ্ছে 110 টাকা। খাতার দাম হচ্ছে কলমের দামের চেয়ে 10 টাকা বেশি। খাতার দাম কত, কলমের দাম কত, এটা চ্যাট বক্সে উত্তর দিতে হবে। একটা খাতা আর একটা কলমের দাম একত্রে হচ্ছে 110 টাকা। খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি। খাতার দাম কত আর কলমের দাম কত, এটা তো বের করতে হবে। খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি। খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি। একটু 10 টাকা বেশি বলে ফেলছিলাম না? প্রশ্ন চেঞ্জ করছি, খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি। খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি। আবার বলতেছি, খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি। খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি। রাজদীপ দেব, এই ছেলেটাকে তো একটু ইয়ে ভাবছিলাম, যে এই ছেলেটা ধরা গেল। এই দেখেন, আমি এখানে যতগুলো উত্তর দেখতেছি এর মধ্যে হচ্ছে কে কে অ্যান্সার কারেক্ট দিয়েছেন আমি বলি। শিওন, অর্ক, রামিম, ওরে বাবা, শিওন, অর্ক, রামিম, আর সবাই উচ্চ শিক্ষিত অ্যান্সার দিচ্ছেন, সবাই উচ্চ শিক্ষিত। ইস্তিয়াক আব্দুল্লাহ, আদিব, জিহাদ, না না জিহাদ না, খেয়াল করিনি, আইসা। আচ্ছা, তো সেটা হচ্ছে পরে পরে এখন অনেকে কারেক্ট আনসার দিচ্ছেন, এটা ওই 10 সেকেন্ডের মধ্যে দিতে গেলে একটু মানুষের সমস্যা হয় আর কি। 10 সেকেন্ডের মধ্যে দিতে গেলে মানুষের সমস্যা হয়, কারণ অধিকাংশ মানুষ ভাবে যে উত্তরটা হবে 100 আর 10। অধিকাংশ মানুষ ভাবে উত্তরটা হবে 100 আর 10। তো এটাই সমস্যা হচ্ছে, উচ্চ শিক্ষিত প্রবলেম, আমি এই জন্যই বলি। ভাইয়া দেখেন, এই সেম, এটা উত্তরটা আসলে 105 আর 5, এটা উত্তরটা আসলে 105 আর 5, এটা বুঝাই বলি। এই সেম কোশ্চেনটা যখন ক্লাস 5-6 এর কাউকে জিজ্ঞেস করা হয়, তারা কেউই আপনার মতো এত তাড়াতাড়ি উত্তর দিতে পারে না, কারণ তার জীবনের সমীকরণের অবতরণ ঘটেই তখন ক্লাস 5-6 এ। তো তাকে যখন আমি কোশ্চেনটা পুরোটা বলে শুনাই, তখন সে এভাবে চিন্তা করে, আচ্ছা ভাই দাঁড়ান আমি একটু চিন্তা করি, মনে করি খাতার দাম হচ্ছে গিয়ে, মনে করি কলমের দাম হচ্ছে x টাকা, তাহলে খাতার দাম কত হবে? খাতার দাম হবে হচ্ছে x + 100। মনে করি কলমের দাম x টাকা, যেহেতু খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি, তাহলে খাতার দাম হবে x + 100। তবে দুইটা যোগ করলে কত? দুইটা যোগ করলে আসে হচ্ছে 2x + 100। তা আপনি বলছেন কি এই দুইটা সমষ্টি কত? দুইটা সমষ্টি হচ্ছে 110 টাকা। তো দুইটা সমষ্টি যখন 110 টাকা, তখন এখান থেকে বলা যায় 2x = 10, তার মানে x = কত? x = 5। ও আস্তে ধীরে সমীকরণ বিল্ড আপ করে তারপরে ও আমাকে অ্যানসারটা বলে, ভাইয়া কলমের দাম হবে হচ্ছে 5 টাকা আর খাতার দাম হবে হচ্ছে গিয়ে 105 টাকা, ওইভাবে করে বলে। কিন্তু এই সেম কোশ্চেনটা যখন ক্লাস 8-9 এদেরকে জিজ্ঞেস করা হয়, তখন তাদের মধ্যে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এক শ্রেণী মোটামুটি শিক্ষিত, তারা তাড়াতাড়ি করে বলে ভাই উত্তরটা হচ্ছে 110। আরেক শ্রেণী চিন্তায় পড়ে যায়, কি রে এটা তো 110 হয় না, আমি তো সমীকরণ বিল্ড আপ করে 105 আর 5 পাই। আর যখন এই যে 10 হয়ে যায়, এই যে 10, আপনারা হচ্ছে মোটামুটি উচ্চ শিক্ষিত বলতে পারেন, তো তারা হচ্ছে গিয়ে কি অবস্থা এটা দেখতেই পাচ্ছেন, যে এক শ্রেণীর মানুষ অনেক তাড়াতাড়ি বলে দেয় অ্যান্সার হচ্ছে 100 আর 10, আরেক শ্রেণীর মানুষ একটু চিন্তা ভাবনা করে বলে 105 আর 5। সো এটা তো অনেকটা ম্যাথমেটিক্যালি প্রুভ না যে আপনারা উচ্চ শিক্ষিত যথেষ্ট? কারণ যত আপনি বেশি হচ্ছে গিয়ে জানেন, তত আপনি বেশি হচ্ছে গিয়ে কনফিডেন্ট হয়ে যান আপনি নিজের উপরে, তখন আপনি ইকুয়েশন বিল্ড আপ করার প্রয়োজন বোধ মনে করেন না, আপনি ইনস্টিংক্টের বসে অ্যান্সারটা দিয়ে দেন। ইনস্টিংক্টে বসে অ্যান্সারটা দিয়ে দেওয়ার কারণে আপনি ভুল অ্যান্সার দেন 100 আর 10। কেন? শুনলেই জানি মনে হয় যে খাতার দাম কলমের দামের চেয়ে 100 টাকা বেশি, তো এখানে তো 100 টাকা বেশি, কিন্তু আসলে একটা ইলিউশন। দেখেন এখানে 90 টাকা বেশি, এখানে খাতার দাম কিন্তু কলমের দামের চেয়ে 90 টাকা বেশি। আচ্ছা, সো এটাই আর কি কথা আর কি। আমরা একটু, ও একজন জিজ্ঞেস করছে ভাই তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 105 আর 5। অ্যান্সার তো বললাম, অ্যান্সার হচ্ছে 105 আর 5। 105 আর 5, হ্যাঁ হ্যাঁ মাহিব আপনার লেখা দেখা যায়।
আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, এটা তো আমি জানি, মানুষ মাত্রই ভুল। ওকে, তো থ্যাংক ইউ। একটা সুন্দর এক্সপেরিমেন্ট হয়ে গেল আর কি আমাদের মধ্যে। যারা পারছেন তারা তো আসলে ব্যাপারটা এত একটা মজা পান নাই, কিন্তু এটা ভেবেও মজা পাওয়ার কথা। হাই হাই, এটা অনেকেই এত কঠিন ভাবে করছে। আচ্ছা গুড। না না, পড়ি আহনাফ, পড়ি ভাই। গুড তাহসিন, গুড। এবার আসলে আমরা এই রেজাল্টটা শেয়ার করি। এখানে হচ্ছে 53% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন ভাইয়া, বাকি 47% মানুষ হয়তোবা পেরেছেন কিন্তু একটুর জন্য ভুল করেছেন। আমরা একটু দেখি আসলে একটুর জন্য যারা ভুল করেছেন তারা আসলে কি করেছেন। বই স্পর্শ করা দুইটি বৃত্তের কেন্দ্রের দূরত্ব, তাহলে এইটা মনে করেন ভাই একটা বৃত্ত, আর এইটা মনে করেন আপনার আরেকটা বৃত্ত। এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্তর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইখানে এই কেন্দ্রের দূরত্বটা কত ভাই? কেন্দ্রের দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। বড় বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। আচ্ছা ভাই, বড় বৃত্তের যদি ব্যাস 14 সেন্টিমিটার হয়ে থাকে, ব্যাসার্ধ কত সেন্টিমিটার? ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এইটা মনে করেন আমার বড় বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ভাই কেন্দ্রদ্বয় দূরত্ব কত? কেন্দ্রদ্বয় দূরত্ব যদি হয় আপনার 10 সেন্টিমিটার, তাহলে এতটুকু 7 আর এই পুরাটা হচ্ছে 10। তাহলে ভাই এতটুকু কত হবে? এতটুকু হবে অবশ্যই 3 সেন্টিমিটার। তো এই এতটুকু দেখেই অনেকে আবেগে আপ্লুত হয়ে অ্যান্সার দিয়ে দিচ্ছেন হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। কিন্তু ভাই এত আবেগ তো ভালো না। আপনার এখানে জানতে চাইছে কি? জানতে চাইছে তাহলে অন্যটির ব্যাস কত, মানে অন্য বৃত্তটার ব্যাস কত, এটা আপনারা জানতে চাইছে। তো ভাই অন্য বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে অন্য বৃত্তের ব্যাসার্ধটা হবে হচ্ছে কত? ব্যাসার্ধটা হবে হচ্ছে আপনার 6 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। অন্য বৃত্তের ব্যাসার্ধটা হবে হচ্ছে আপনার 6 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার আর কি। একটু মাথায় রাখবো আর কি। সো দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব 10 সেন্টিমিটার। তো ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, আর দুইটা যোগ করলে কত আসে? দুইটা যোগ করলে হচ্ছে 10। তার মানে ছোট বৃত্তের ব্যাস বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, তার মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, কারণ দুইটা যোগ করলে 10 আসতে হবে। তার মানে ছোট বৃত্তের ব্যাসটা কত? 3 দুগুণা 6। ছোট বৃত্তের ব্যাস হচ্ছে 3 দুগুণা 6। এখানে অন্যটির ব্যাস বলছি। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ এটা তো আমি জানি, আপনারা যে ব্যাসার্ধ বের করতে বলবো এটা মনে করবেন। খালিদ লিখছে টাইম আর একটু কম দিলে অনেকে 3 সেন্টিমিটার দিতে, আমি জানি, বললাম না আমার ইচ্ছা হচ্ছে এটা যাতে মোস্ট অফ দ্য মানুষ কারেক্ট আনসার দেন। আচ্ছা এখন আমাদের টাইমটা একটু দেখতে হবে, টাইমের সাথে সমানুপাতিক হারে আমাদের এটা আগাইতে হবে। তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কঠিনগুলো আমরা আগে করে ফেলবো। কঠিনগুলো আগে করে ফেলবো, কারণ দেখা যাচ্ছে ক্লাসের শেষে হচ্ছে গিয়ে অনেকটা মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। তো আমরা যে কাজটা করবো, কঠিন যেগুলো ওগুলো আমরা আগে করবো। ঠিক আছে, কঠিন বলবো না, মানে মোটামুটি একটু কম সহজ আর কি। যেমন এই যে এখানে একটা উপপাদ্য আছে দেখেন, প্রমাণ করো যে কোন বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক। আমি কখনোই না এই চিত্রটা দিয়ে করাই না, বুঝছেন? এটা এই চিত্র দিয়ে করাই না। চিত্রটা দেখলে মনে হয় জীবনটা বেশি সহজ। চিত্রটা দেখলে মনে হয় যে একটা বর্গ হবে, বর্গের ভিতরে একটা বৃত্ত হবে, কত সুন্দর আস্তে আস্তে করে মিলে যাবে, এরকম মনে হয়। কিন্তু ব্যাপারটা এরকম না যে সবসময় এরকম ঘটবে, ব্যাপারটা তা না। তো আসেন আমরা হচ্ছে এটা আলাদা একটা পৃষ্ঠাতে করি। কোথায় পৃষ্ঠা? হ্যাঁ, এখানে হচ্ছে একটা বৃত্ত আঁকি। এইখানে মনে করেন একটা বৃত্ত আঁকি, তো বৃত্তটা দেখতে এরকম। বৃত্ত তো দেখাই যায় না, বৃত্ত কেন এমন? এই সুন্দর একটা বৃত্ত আঁকি। এই বৃত্তের আমরা 4টা স্পর্শক আঁকছি। এই বৃত্তে আমরা 4টা স্পর্শক আঁকছি, যেরকম 4টা স্পর্শক আঁকলাম দেখেন, এরকম 4টা স্পর্শক আঁকলাম। এই যে 4টা স্পর্শক আঁকার কারণে দেখেন তো ভাই এখানে একটা চতুর্ভুজ তৈরি হলো না? আমি একটা কাজ করি, এই স্পর্শকগুলো একটু মুছে দিই, একটু ছোট ছোট করে মুছে দিই। এটা মুছে দিই, এটাও মুছে দিই, এটাও মুছে দিই। তারপরে মনে করেন এই যে এইটাও মুছে দিই, এটাও মুছে দিই, এইটাও মুছে দিই, আবার এইটাও মনে করেন মুছে দিই। এই যে এইটা বাদ, এত বেশি বেশি আমাদের দরকার নেই। এটাও মুছে দিলাম, আবার এইটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। আমরা কি করলাম ভাই? এই বৃত্তের 4টা স্পর্শক আঁকলাম। এই যে 4টা স্পর্শক মিলে এমন ভাবে আঁকলাম যে 4টা স্পর্শক মিলে একটা চতুর্ভুজ তৈরি করে। এই চতুর্ভুজটাকে বলা হয় এই বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজটাকে কি বলা হয় ভাই? এই চতুর্ভুজটাকে বলা হয় এই বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ। তো ভাই এটাও কিন্তু একটা বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। দেখেন
এই যে এবিসিডি, এটাও কিন্তু আপনার একটা বৃত্তের পরিলিখিত চতুর্ভুজই। কিন্তু সবসময় যে জীবনটা সহজ হবে ব্যাপারটা তা না, এই জন্য হচ্ছে আমি নর্মালি ওইটা দিয়ে দেখাই। ওইটা দিয়ে যদি কেউ বুঝে, এটা দিয়ে সে অটোমেটিক্যালি বুঝবে। তো এখানে কি বলছে ভাই, কোন বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে। আচ্ছা, এবার আসেন যে কোনো দুইটি বিপরীত বাহু। তো এই চতুর্ভুজটার নাম কি দিলাম? এই চতুর্ভুজটার নাম দিলাম, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। এই চতুর্ভুজটার নাম দিলাম ভাই এ বি সি ডি। এটার যে কোনো দুইটা বিপরীত বাহু দেখেন, এই যে এডি আর বিসি এই দুইটা হচ্ছে বিপরীত বাহু, আবার এবি আর সিডি এই দুইটাও হচ্ছে আপনার বিপরীত বাহু। ঠিক আছে, যে কোনো দুইটা বিপরীত বাহু নিলাম, যে কোনো দুইটা বিপরীত বাহু নিলাম, মনে করেন আমি এবি আর সিডি নিলাম, আর কেন্দ্রটা দিলাম হচ্ছে ও। কেন্দ্রটা কি দিলাম? কেন্দ্রটা দিলাম হচ্ছে ও। এই দুইটা বিপরীত বাহু কেন্দ্রে যে কোণ ধারণ করে, তাহলে আমি করলাম কি, কেন্দ্রের সাথে এটা যোগ করে দিই, কেন্দ্রের সাথে এটা যোগ করে দিই। এই যে কেন্দ্রে এই কোণটা ধারণ করছে, আবার এই কেন্দ্রের সাথে এটা যোগ করে দিই, আবার এই কেন্দ্রের সাথে এটা যোগ করে দিই, কেন্দ্রের সাথে এটা ধারণ করছে। তাহলে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আপনি প্রমাণ করতে বলছে। তার মানে আমাদের প্রমাণ করিতে হইবে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে যে দুইটা। আবার আপনি যদি বলেন না না ভাই, আমি হচ্ছে কি নাছরবান্ধা, আমি এটা প্রমাণ করবো না, আমি এটা প্রমাণ করবো অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও সি 180 ডিগ্রি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এজ ইউ উইশ, আপনি যেটা ইচ্ছা। এই দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করতে পারেন, এই দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে ভাই আমি আপনাকে সাধারণ নির্বাচনটা বুঝাই দিলাম আর কি, যে ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা হচ্ছে প্রমাণ করতে বলছে কোন বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, তার মানে এই যে বলবেন আপনি এবিসিডি হচ্ছে বৃত্তের পরিলিখিত একটি চতুর্ভুজ যার দুইটি বিপরীত বাহু হচ্ছে এবি ও সিডি, যা কেন্দ্রের ধারণকৃত কোণগুলো হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল সি ও ডি। প্রমাণ করিতে হইবে যে তারা পরস্পর সম্পূরক। তারা পরস্পর সম্পূরক কথার মানে হচ্ছে ওই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। ওই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করিতে হইবে। ভাইয়া হোয়াইট কালার স্টাডি ম্যাটেরিয়ালসে দেখা যাবে না, কারণ ওইটা হোয়াইট কালার। সাদিক, আমারটা দেখা যাবে, দেখবেন। আমি করি কি জানেন, আমি আপনাদের ম্যাটেরিয়ালস দেওয়ার আগে আস্তে করে হোয়াইটটাকে এই যে এরকম করে দিই। এরকম করে দিলে হোয়াইটটা হয়ে যায় ব্ল্যাক, সবকিছুর মতো থাকে। সো আপনি এত চিন্তা করেন না ভাইয়া, কোনো চিন্তা নেই, ঠিক আছে, আপনাদের কালার দেখা যাবে, প্যারা নেই। আচ্ছা আচ্ছা, পরিলিখিত বললাম তো ভাই, এই যে এটা একটা পরিলিখিত চতুর্ভুজ, মানে বাইরে থাকবে আর কি, চতুর্ভুজটা জাস্ট পরিধিস্থ আর কি, এটা হচ্ছে। আচ্ছা, এখন এটা প্রমাণ করা যায় কিভাবে আসবে, একটু যদি তাড়াতাড়ি করে বলতেন। আসলে আমরা একটু তাড়াতাড়ি করে বলি। যেই কাজটা করবো ভাই, এই কেন্দ্রের সাথে এই স্পর্শ বিন্দুটা, দাঁড়ান অন্য একটা কালি দিয়ে দেখাই, নীল কালি দিই। এই কেন্দ্রের সাথে এই স্পর্শ বিন্দুটা যোগ করে দেই, এই কেন্দ্রের সাথে এই স্পর্শ বিন্দুটা যোগ করে দেই। কি করছি ভাই, কেন্দ্রের সাথে আমরা এই স্পর্শ বিন্দুটা যোগ করে দিলাম। আচ্ছা ভাই, কেন্দ্রের সাথে স্পর্শ বিন্দুটা যোগ করে দেওয়ার কারণে এখানে যে বিন্দুটা আছে, বিন্দুটার নাম দিলাম, এটা হচ্ছে পি। ও পি, পি তুমি এরকম হয়ে যাচ্ছে কেন? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আচ্ছা, এখন দেখেন এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই দুইটা ত্রিভুজের নাম কি ভাইয়া? একটা ত্রিভুজের নাম হচ্ছে ওডিপি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ওডিকিউ। একটা ত্রিভুজের নাম হচ্ছে ওডিপি, আর একটা ত্রিভুজের নাম হচ্ছে কি ওডিকিউ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা হচ্ছে সর্বসমতার শর্তগুলো লক্ষ্য করতে পারছি। দেখেন, অ্যাঙ্গেল ওপিডি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল ওকিউডি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। দেখেন, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কেন ভাই 90 ডিগ্রি কিভাবে বুঝলেন আপনি? কারণ এই যে ভাই এটা স্পর্শক, আর এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি। আবার আমরা বলতে পারি ওডিটা হচ্ছে সাধারণ বাহু। ওডিটা কি? ওডিটা হচ্ছে সাধারণ বাহু। আরেকটা জিনিস বলা যায় কি, ওপি আর ওকিউ সমান। ওপি আর ওকিউটা হচ্ছে সমান, এটাও বলা যায়। তাহলে এই দুইটা ত্রিভুজ কি ভাই? এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। ত্রিভুজ ওডিপি আর ত্রিভুজ ওডিকিউ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। খুব ইজি বিজি। দেখেন ভাই, এই যে এটা একটা ত্রিভুজ ওডিকিউ, এটা আরেকটা ত্রিভুজ ওডিপি। এই দুইটা ত্রিভুজে এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। এটা হচ্ছে আপনার সাধারণ বাহু, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটা সর্বসম হলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ত্রিভুজ দুইটা সর্বসম হলে আমরা যে জিনিসটা বলতে পারি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা বলতে পারি অ্যাঙ্গেল ডি ও পি সমান হচ্ছে অ্যাঙ্গেল ডি ও কিউ, এটা আমরা বলতে পারি। যখন এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে, তখন আমরা বলতে পারি এই দুইটা কোণ সমান। আচ্ছা, তাহলে এখন আসে এই দুইটা কোণকে আমরা চিহ্নিত করি। চিহ্নিত করি বলতে এই যে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে? আমি দুইটা টিক চিহ্ন দিলাম, আমার এই দুইটা কোণ পরস্পর সমান। একেবারে সিমিলার লজিকে
একেবারে সিমিলার লজিকে আপনি আরেকটা কাজ করবেন। কি কাজ করবেন? যে এই কেন্দ্রটা আর এটা যোগ করে দিবেন, এই স্পর্শ বিন্দুটা যোগ করে দিবেন, এই কেন্দ্রটা আর স্পর্শ বিন্দুটা যোগ করে দিবেন। তখন দেখেন ভাইয়া এইখানে আবার দুইটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এটার নাম দিলাম, এটার নাম দিলাম মনে করেন হচ্ছে আর। এখানে আবার দুইটা ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা কি, একটার নাম হচ্ছে OAP, আরেকটার নাম কি ভাইয়া, আরেকটার নাম হচ্ছে OAR। একটা হচ্ছে OAP আর একটা হচ্ছে OAR। এই দুইটা ত্রিভুজ দেখবেন আপনার সর্বসম হবে। সেম লজিক, একেবারে সেম লজিকে আপনি বলতে পারবেন এই দুইটা ত্রিভুজ আপনার সর্বসম। আপনার কিন্তু পুরোটা আবার প্রমাণ করা লাগবে না, আপনি ডাইরেক্ট লিখে দিতে পারেন অনুরূপভাবে ত্রিভুজ OAP সর্বসম হচ্ছে ত্রিভুজ OAR। তো এই দুইটা ত্রিভুজ সর্বসম হইলে ভাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল POA সমান হচ্ছে অ্যাঙ্গেল ROA। এটা আমরা বলতে পারি। তাহলে আমরা করলাম কি, এই দুইটাকে সেম চিহ্নিত করি। এটা মনে করেন ক্রস চিহ্ন, এটা মনে করেন ক্রস চিহ্ন, মানে এই দুইটা কোণ সমান। কারণটা কি? কারণ এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো দুইটা ত্রিভুজ সর্বসম হইলে দুইটা কোণ সমান হয়। আচ্ছা, সম্পূরক মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি যখন, তখন একটাকে আরেকটার সম্পূরক বলা হয়। সম্পূরক মানে দুইটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি, তখন একটাকে আরেকটা সম্পূরক বলা হয়। আচ্ছা, এই গেল একটা। তো ভাই পরের গুলো আর করতেছি না ভাই, ঠিক আছে? পরের গুলো আর করতেছি না। আমরা একেবারে সিমিলার লজিকে আমরা এটাও বলতে পারবো, আমরা একেবারে সিমিলার লজিকে বলতে পারবো যে, এটা লিখে দিন, না করি কিন্তু লিখে দিই। একটা হচ্ছে BOR আর একটা হচ্ছে এটা নাম দিতে হবে BOS। BOR আর BOS অনুরূপের স্বরে ওটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা, সমস্যা নেই। অনুরূপভাবে ত্রিভুজ BOR সর্বসম হচ্ছে ত্রিভুজ BOS। বস আরেকটা এস থাকা দরকার ছিল। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা অনুরূপভাবে বলতে পারি কি ভাই, ত্রিভুজ BOR আর ত্রিভুজ BOS এরা হচ্ছে গিয়ে সর্বসম। এখন ভাই এই দুইটা কোণকে আমরা একইভাবে চিহ্নিত করলাম। মনে করেন এটা হচ্ছে একটা গোল্লা, এটা হচ্ছে আরেকটা গোল্লা, এটা একটা গোল্লা আর এটা হচ্ছে আরেকটা গোল্লা, মানে এই দুইটা সর্বসম ত্রিভুজ, তাই হচ্ছে এই দুইটা কোণ সমান। আবার অনুরূপভাবে আমরা বলতে পারি ত্রিভুজ SOC সর্বসম ত্রিভুজ QOC, এই দুইটা ত্রিভুজের সর্বসম হবে। তখন আমরা বলতে পারি যে এই কোণটা আছে পাশে দিয়ে লিখে দিতে আপনাদের সুবিধা হবে, অ্যাঙ্গেল BOR সমান হচ্ছে অ্যাঙ্গেল BOS। আর এখানে বলতে পারি অ্যাঙ্গেল QOC সমান হচ্ছে অ্যাঙ্গেল SOC। জাস্ট ভাই দুইটা করে ত্রিভুজ সর্বসম প্রমাণ করবো। তাহলে এখন তো ক্রস চলে গেছে, গোল্লা চলে গেছে, টিক চিহ্ন চলে গেছে। হ্যাঁ, বাকি কিছু নাই। বাকি হচ্ছে একটা চিহ্ন দিয়ে দিই, এটা মনে করা হচ্ছে ইমো। এই দুটো সমান, এই দুটো কোনো সমান। এখন ভাই একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে এতগুলা চিহ্ন টিহ্নতে আমি দিলাম, এই সবগুলা কোণ যোগ করলে কত হবে? এই সবগুলা কোণ যোগ করলে কত হবে একটু খেয়াল করেন। এই যে যতগুলা চিহ্ন দিলাম, এই সবগুলা কোণ যোগ করলে কি হবে? আপনার দুইটা ক্রস চিহ্ন আছে, তাই না? দুইটা টিক চিহ্ন আছে, দুইটা গোল্লা আছে, তারপর দুইটা ইমো আছে। এগুলা যোগ করলে কত হবে ভাই? এগুলা যোগ করলে হবে হচ্ছে আপনার 360 ডিগ্রি। এগুলা যোগ করলে আপনার হবে হচ্ছে 360 ডিগ্রি। এখন ভাই সবগুলাকে আপনি 2 দিয়ে ভাগ করে দেন, এই সবগুলাকে আপনি 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে কি আসবে? তাহলে আপনার আসবে হচ্ছে ক্রস চিহ্ন প্লাস টিক চিহ্ন প্লাস গোল্লা প্লাস হচ্ছে ইমো। এটা সমান কত? এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। আমি এখানে না হয় চিহ্ন দিয়ে করাচ্ছি, আপনি কিন্তু পরীক্ষার হলে এগুলা কোণের নাম লিখবেন ভাইয়া, আপনি জাস্ট এই কোণগুলার নামগুলা লিখবেন আর কি, ঠিক আছে? তো এখন ভাই একটু আমরা ওই যে ক্ষুদ্র মস্তিষ্কের সূক্ষ্ম ব্যবহার করব। আমাদের প্রমাণ করতে হবে কি, দেখেন আমাদের প্রমাণ করতে হবে AOB COD যোগ করলে 180 ডিগ্রি হয়, এটা প্রমাণ করতে হবে। দেখেন প্রমাণ হয়ে গেছে। এই যে ক্রস চিহ্ন, এই যে গোল্লা, এই ক্রস চিহ্ন আর গোল্লা যোগ করলে কিন্তু অ্যাঙ্গেল AOB হয়ে যাচ্ছে না? দেখেন এই যে ক্রস চিহ্নটা আর এই যে গোল্লাটা দেখতে পাচ্ছেন, এই দুটো যোগ করলেই কিন্তু আপনার অ্যাঙ্গেল AOB হয়ে যায়। আবার দেখেন এই যে টিক চিহ্ন আর এই যে ইমোটিকন, এই দুটো যোগ করলেই কিন্তু আপনার এই যে অ্যাঙ্গেল COD হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইনে জাস্ট ডিরেক্টলি লিখে দিবেন, সুতরাং অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল COD সমান হচ্ছে 180 ডিগ্রি। ডিরেক্টলি লিখে দিব, কোনো কথা নাই। তো আসেন পুরো জিনিসটা একবার সামারি করে দেই, চলেন। আচ্ছা, সামারি করার জন্য একটু জুম করা লাগবে। এখানে কি দেখতে পাচ্ছি ভাই? এখানে আমরা এই যে এটা হচ্ছে একটা বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, এটা হচ্ছে আমার বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ। এই বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ মানে কি? সিডিটা একটা স্পর্শক, বিসিটা একটা স্পর্শক, এবিটা একটা স্পর্শক, এডিটা একটা স্পর্শক।
স্পর্শকগুলো মিলে যে চতুর্ভুজটা গঠন করেছে সেটাই হচ্ছে বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ। তার থেকে প্রমাণ করতে বলছে এদের বিপরীত বাহুদ্বয় কেন্দ্রে যেই কোণগুলো ধারণ করে তারা হচ্ছে পরস্পর সম্পূরক। তো বিপরীত বাহু কোনটা? এবি আর সিডি হচ্ছে বিপরীত বাহু, আর এডি আর বিসিটা হচ্ছে গিয়ে বিপরীত বাহু। তাহলে আমরা যে কাজটা করবো ভাইয়া, এই এবিটা কেন্দ্রে যে কোণটা ধারণ করেছে সেটার নাম কি? অ্যাঙ্গেল এওবি। আর সিডিটা কেন্দ্রে যে কোণটা ধারণ করেছে সেটার নাম কি? অ্যাঙ্গেল সিওডি। তো এই এওবি প্লাস সিওডি এর যোগফলটা 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। আপনি করবেন কি জানেন? ফার্স্টে হচ্ছে স্পর্শবিন্দুগুলো যোগ করে দিবেন। এই যে পি একটা স্পর্শবিন্দু, কিউ একটা স্পর্শবিন্দু, এস একটা স্পর্শবিন্দু, আর একটা স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দুগুলোর সাথে কেন্দ্রটা যোগ করে দিবেন। এরপর দুইটা দুইটা করে ত্রিভুজ নিয়ে কাজ করবেন। এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এরকম এক জোড়া করে ত্রিভুজ দিয়ে কাজ করবেন। দেখাবেন এই ত্রিভুজের এই ত্রিভুজ সর্বসম, এই ত্রিভুজের এই ত্রিভুজ সর্বসম, তারপরে হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। তো এরকম একটা একটা করে একটা একটা জোড়া দেখাবেন আর কি। সবগুলোতে বলা লাগে না, খালি একটাতে বলে দিবেন। যেমন এই যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি হয়েছে, এটা সাধারণ বাহু হয়েছে, আর এইটার এটা বৃত্তের ব্যাসার্ধ, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, সুতরাং এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। এই দুইটা ত্রিভুজ যখন আপনি সর্বসম তখন আপনি বলতে পারবেন এই কোণ আর এই কোণ সমান। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো এই কোণ আর এই কোণ হচ্ছে পরস্পর সমান। সিমিলারলি, অনুরূপ ভাবে আমরা এই কোণ সমান বলতে পারবো, এই কোণ সমান বলতে পারবো, এই কোণ সমান বলতে পারবো। এখন এই সবগুলা কোণ যোগ করলে কত হবে? এই যে কেন্দ্রের মধ্যে যে এতগুলা কোণ তৈরি হলো, কোণের তো এখানে মানে অভাব নাই। এই কোণগুলা যোগ করলে কত হবে ভাই? 180 ডিগ্রি হবে। তা আপনি যে এই কোণগুলাকে যোগ করে 180, ওরে বাপ রে, এটা বেশি বড় করে লিখে ফেলছি। এই যে এই কোণগুলাকে যোগ করে কত হয়েছে এখানে লিখছি আমরা 180 না, 360, মুখে ভুল বলছি। এই সবগুলা কোণ যোগ করলে আসবে কত? 360 ডিগ্রি। এবার সবগুলাকে 2 দিয়ে ভাগ করে দিব, এরপর হচ্ছে আমার চলে আসবে হচ্ছে 180 ডিগ্রি। সো এটাই অ্যান্সার আর কি। এই যে ক্রস আর টিক চিহ্ন এখানে করলে এখানে ইমোটিকন, এই যে আমি দেখলাম টিক চিহ্ন আর ইমোটিকন যোগ করলে আসে সিওডি, ক্রস আর গোল্লা যোগ করলে আসে হচ্ছে এওবি। শেষ, যোগ করেছি। বাসায় একবার জাস্ট একটু দেখবেন, আমার পিডিএফটা একটু দেখবেন একবার, তাহলে হয়ে যাবে। আর কোনো সমস্যা হবে না, কোনো প্যারাই হবে না, দেখবেন ইনশাআল্লাহ। যারা যারা বুঝছেন আলহামদুলিল্লাহ। কি লিখছেন এটা দেখিনি। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ আর লিখেন না, পরে হ্যাং হয়ে যাবে। আচ্ছা, এখন এইটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। পরের দুইটা হচ্ছে গিয়ে 3 মিনিট 6 মিনিট লাগে আর কি। এইটা একটু ভালো মতো আমরা বুঝবো। এখানে কি লিখা ভাই দেখেন, এবি কোন বৃত্তের ব্যাস, বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটি জ্যা। এবি হচ্ছে কোন একটা বৃত্তের ব্যাস। তো আমি হচ্ছে চিত্রটা ভেঙে ভেঙে ফার্স্ট হচ্ছে আপনাকে একবার এঁকে দেখাই। চিত্রটা ফার্স্ট হচ্ছে একবার ভেঙে ভেঙে এঁকে দেখাই। ভেঙে ভেঙে মানে হচ্ছে ব্রেকটা, এখানে হচ্ছে ভেঙে ভেঙে আস্তে 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 একবার এঁকে দেখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে মনে করেন আপনার একটা বৃত্ত। আচ্ছা, সবসময় আমি কি লাল বৃত্ত নিচ্ছি? এটা একটা বৈষম্য হয়ে যাচ্ছে, তাই না? একটা কাজ করি, এবার হচ্ছে একটা নীল বৃত্ত নেই, চলে ব্লু মুন। তো এটা মনে করেন একটা বৃত্ত, এই বৃত্তের এবিটা হচ্ছে ব্যাস। তো এই বৃত্তের ব্যাস হচ্ছে এবি, আমি এঁকে ফেলি হচ্ছে এবি। এই যে এবিটা হচ্ছে আমার বৃত্তের একটা ব্যাস। এবার বলছে কি ভাই, যদি এ ও সি বিন্দুতে বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটি জ্যা। আচ্ছা, আগে ফার্স্টে এবিটা আঁকি, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ব্যাস। বিসিটা হচ্ছে ব্যাসার্ধের সমান আবার যে কোনো একটা জ্যা। ব্যাসার্ধের সমান মানে তো বুঝেন, ব্যাসার্ধের সমান মানে এটা যদি কেন্দ্র হয় ও, তাহলে বিসিটা হবে হচ্ছে দেখতে আপনার এরকম। এটা এটা মনে করেন বিসি, মানে ব্যাসার্ধ আর হচ্ছে গিয়ে এই বিসি জ্যাটা সমান, এটা হচ্ছে কথা। আমরা লিখে ফেলি, ঠিক আছে? আমরা লিখে ফেলি বিসি জ্যা যে কথা, ও বি ব্যাসার্ধ আসলে একই কথা। বিসি জ্যা যে কথা, ও বি ব্যাসার্ধ আসলে একই কথা, এটাই বলছে আর কি, যে বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা। এরপর বলছে যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, তার মানে আপনি এতে একটা স্পর্শক আঁকবেন, আপনি এতে একটা স্পর্শক আঁকবেন। চলেন আমরা এঁকে ফেলি। এই যে এতে আমরা একটা স্পর্শক আঁকলাম, আর সি তে একটা স্পর্শক আঁকবো। এরপরে ভাই কি করবো, সি তে একটা স্পর্শক আঁকবো। তো সি তে স্পর্শক, স্পর্শক তুমি কোথায়? স্পর্শক মনে করেন যে এরকম হবে আর কি। সি তে হচ্ছে না, হবে না মানে ফাঁকা করে দিলে হইতো। আমরা অ্যাডজাস্ট করি, আমরাই তো বুঝলে।
তাহলে এটা হচ্ছে কি আপনার সিতে একটা স্পর্শক, কিন্তু একটু বাড়ায় দিই। হ্যাঁ, এই দুইটা স্পর্শক পরস্পরকে হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। এই দুইটা স্পর্শক পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। আপনাকে প্রমাণ করতে বলছে ACDটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই যে ACDটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। তো কিভাবে আঁকা হয়েছে সেটা আপনাকে বুঝাই দিচ্ছি। যে AB একটা বৃত্তের ব্যাস, তারপরে ভাইয়া বিসিটা হচ্ছে ব্যাসার্ধের সমান একটা জ্যা, এই যে ব্যাসার্ধের সমান একটা জ্যা, তার মানে বিসি সমান হচ্ছে আপনার OB। এবার এ বিন্দুতে একটা স্পর্শক টানলাম, সি বিন্দুতে একটা স্পর্শক টানলাম, তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। আপনাকে প্রমাণ করতে বলেছে ACD এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা আপনাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রমাণের খাতিরে একটা কাজ করে নিব, সেটা কি? আমরা OC টা যোগ করে নিব। আমরা প্রমাণের খাতিরে OC টা যোগ করে নিব। এই যে প্রমাণের খাতিরে যোগ করে নেওয়ার কারণে একটা অসাধারণ জিনিস ঘটবে। যোগ করে নেওয়ার কারণে একটা অসাধারণ জিনিস ঘটবে, এই ব্যাপারটা একটু দেখেন। এখানে কিন্তু কিছুই লিখবো না ভাইয়া, জাস্ট এখানের মধ্যে আমরা কোনগুলোকে আইডেন্টিফাই করে দিব, জীবন সহজ হয়ে যাবে। দেখেন এইটা, এইটা আর এইটা, এই তিনটা কিন্তু পরস্পর সমান। এই তিনটা পরস্পর সমান কেন? কারণ তিনটাই বৃত্তের ব্যাসার্ধের সমান। তিনটাই বৃত্তের ব্যাসার্ধের সমান। ওসি তো ব্যাসার্ধই, ওবি তো ব্যাসার্ধই, আর বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটা জ্যা। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই তিনটা বাহু হচ্ছে পরস্পর সমান, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারি বিসি সমান ওবি সমান ওসি, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে ত্রিভুজ ওবিসি সমবাহু, এটা বলতে পারি আমরা। এখন ভাই ত্রিভুজ ওবিসি সমবাহু কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে এই কোণটা আপনার 60 ডিগ্রি, এই কোণটাও আপনার 60 ডিগ্রি, আবার এই কোণটাও কিন্তু আপনার 60 ডিগ্রি। আচ্ছা গেল, এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি। এখন ভাইয়া এই তিনটা যদি আপনার 60 ডিগ্রি হয়ে যায়, একটু কমন সেন্স খাটাই আমরা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অবশ্যই হবে হচ্ছে 120 ডিগ্রি, যাকে আমরা ইংলিশে বলি 120। এই কোণটা অবশ্যই হবে হচ্ছে 120 ডিগ্রি। কেন? কারণ এটা পুরোটা কিন্তু এক সরল কোণ, এটা পুরোটা এক সরল কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 120 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি হলে এটা হবে হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা এইটা 120 ডিগ্রি হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু আপনি বলতে পারবেন এই কোণটা আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি। এখন আবার এক শ্রেণীর মানুষ মারামারি করে দেয়, ভাই কেন এই দুটো কেন 30 ডিগ্রি হবে? আপনি বুঝলেন কিভাবে? হ্যাঁ একটু চিন্তা করেন যে কোন কালি দিয়ে আঁকবো। এইটা হচ্ছে আপনার বৃত্তের ব্যাসার্ধ, এইটাও হচ্ছে আপনার বৃত্তের ব্যাসার্ধ। তো এই দুইটা বাহু তো সমান। তো এই দুইটা বাহু যদি সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হবে না? একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তো তার বিপরীত কোণগুলো সমান হয়, তাই না? তো এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, এই কোণটা আর এই কোণটাও তাহলে সমান। আর এই দুইটা কোণ যদি সমান হয়, আর এইটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই দুইটার প্রত্যেকে কি 30 ডিগ্রি করেই হইতে হবে। কারণ না হলে তো হচ্ছে আপনি পুরাটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে না, তাই না? পুরাটা যোগ করে আপনার কত হওয়া লাগবে? পুরাটা আপনার যোগ করে হওয়া লাগবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি হয় হচ্ছে আমার 120, আর এই কোণ আর এই কোণ যদি হয়ে থাকে সমান, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি যে এই কোণটাও 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। কারণ তাদের দুইটার যোগফল তো 60 ডিগ্রি হইতো, তাহলে অর্ধেক অর্ধেক করলে এখানে 30 এখানে 30। তো আশা করি এতটুকুতে কোনো সমস্যা নেই। এবার দেখেন ভাইয়া, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে একটা স্পর্শক। এটা হচ্ছে আপনার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার স্পর্শক। তো স্পর্শকের সাথে ব্যাসার্ধ কিভাবে থাকে এটা কিন্তু আমরা জানি। স্পর্শকের সাথে ব্যাসার্ধ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তার মানে এই কোণটা কত ভাইয়া? এই পুরা কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। এই যে দেখেন এখানে ওইকে দেখাচ্ছি, দেখেন এই যে এই পুরা কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল OAD এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। তো এটা আসেন, এটা একটু এখানে লিখে দিন, তাহলে পরে আপনারা বুঝবেন না। অ্যাঙ্গেল OAD টা হচ্ছে 90 ডিগ্রি। আমরা একটু আগে বের করছি কি? আমরা একটু আগে বের করছি অ্যাঙ্গেল OAC টা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলা যায় না যে অ্যাঙ্গেল DAC টা কত হবে? ইজিলি বলা যায়, DAC টা হবে হচ্ছে 60 ডিগ্রি। আপনার OAD টা যদি হয় 90 ডিগ্রি আর এতটুকু যদি হয় 30 ডিগ্রি, তাহলে অবশ্যই আপনার DAC টা হবে হচ্ছে 60 ডিগ্রি। একেবারে সিমিলার কেস, একেবারে সিমিলার কেস হবে হচ্ছে আপনার এইখানে দেখেন, এইটা হচ্ছে আপনার এই যে বৃত্তের স্পর্শক, এটা হচ্ছে বৃত্তের স্পর্শক, এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা হচ্ছে আপনার স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে এই পুরা কোণটা কত? এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো এখন দেখেন আমি এখানে বলতে পারি এই যে পুরা কোণ, এই পুরা কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো লিখে ফেলি এখানে যে অ্যাঙ্গেল OCD এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে ওই যে এটা হচ্ছে স্পর্শক,
এই যে সিডিটা হচ্ছে স্পর্শক। আবার অ্যাঙ্গেল ও সি এ এটা সমান হচ্ছে আপনার 30 ডিগ্রি। অ্যাঙ্গেল ও সি এ এটা সমান কত? এটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না অ্যাঙ্গেল এসিডি কত হবে? আমরা বলতে পারি অ্যাঙ্গেল এসিডি হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন দেখেন আপনার আলটিমেটলি কি হয়ে গেল জিনিসটা? আলটিমেটলি হয়ে গেল ত্রিভুজ এসিডি তে অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল ডিএসি সমান 60 ডিগ্রি। তো একটা ত্রিভুজের দুইটা কোণ যদি ভাই 60 ডিগ্রি হয়ে যায়, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি 60 ডিগ্রি হয়ে যায়, অপর কোণটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হবেই। দুইটা কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হবে। সুতরাং অ্যাঙ্গেল এডিসিও কি হবে? অ্যাঙ্গেল এডিসিটাও হবে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে কি? তার মানে ত্রিভুজ এসিডি সমবাহু। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ এসিডি সমবাহু, বা হচ্ছে এটা তো কথাটা সুন্দর লাগতেছে না, আমরা এইভাবে লিখি এসিডি সমবাহু ত্রিভুজ, এটা লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি এসিডিটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। তাহলে আসেন পুরো জিনিসটা একবার কুইক রিভিউ করে দিচ্ছি ভাইয়া। আমার এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটা জ্যা। এখানে কি বলছে? এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। এই যে এইখানে একটা স্পর্শক আঁকলাম, এইখানে একটা স্পর্শক আঁকলাম, দুইটা পরস্পরকে ছেদ করলে হচ্ছে ডি বিন্দুতে। এখন প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে এসিডি একটা সমবাহু ত্রিভুজ। এই যে এসিডি একটা সমবাহু ত্রিভুজ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা করছি কি? আমরা জাস্ট ওসিটা যোগ করে ফেলছি। ওসিটা যোগ করে ফেলাবো, জীবনটা সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? কারণ এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে কি? এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো তিনটাই 60 ডিগ্রি হয়ে গেছে। তার মানে এটা হয়ে যাবে আপনার 120 ডিগ্রি। আর এটা 120 ডিগ্রি হয়ে যাওয়ার কারণে, আর এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এতটুকু হবে 30, এতটুকু হবে 30। এই যে লিখে ফেলছি, এতটুকু 30, এতটুকু 30। এই কোণগুলোর নাম এখানে লেখা আছে। এবার যেহেতু এটা স্পর্শক, তার মানে এই পুরাটা হবে 90 ডিগ্রি। পুরাটা যদি 90 ডিগ্রি হয়, এতটুকু যদি 30 ডিগ্রি হয়, বাকি থাকে আপনার 60। এখানেও সেম, এটা হচ্ছে একটা স্পর্শক, এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, এর মধ্যে এতটুকু যদি 30 ডিগ্রি হয়, বাকিটা হবে হচ্ছে 60। তো দুইটা কোণ যদি 60 ডিগ্রি হয়ে যায়, লাস্টে যে কোণটা বাকি থাকে সেটাও আপনার অবশ্যই 60 ডিগ্রি হবে। তার মানে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের তিনটা কোণ 60 ডিগ্রি করে হইলেই ওই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো এখন আমরা হচ্ছে গিয়ে দুইটা আছে ভাই, দুইটা টাইম লাগবে না, দুইটা খুবই সহজ, একবার করে বলবো, এগুলো কোনো রিপিট করবো না, একবার করে বলবো। এখানে বলছে প্রমাণ করো যে দুইটি বৃত্ত এক কেন্দ্রিক হলে, তার মানে এই যে এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই দুইটা এক কেন্দ্রিক, মানে দুইটা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে একই। এই যে ওটা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্র। বলছে বৃহত্তর বৃত্তটির কোন জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে, এই যে দেখেন বৃহত্তর বৃত্তটা দেখেন, বৃহত্তর বৃত্তটার একটা জ্যা হচ্ছে এবি। এই এবি জ্যাটা ক্ষুদ্রতর বৃত্তটাকে স্পর্শ করেছে। কোথায় স্পর্শ করেছে? পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে উক্ত জ্যা স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা ভাই, এই বিন্দুতে স্পর্শ করা মানে কি? এই বিন্দুতে স্পর্শ করা মানে হচ্ছে ওপিটা যদি আমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, তার মানে অবশ্যই এটা 90 ডিগ্রি। অবশ্যই এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, জীবন সহজ। দেখেন এখন আপনি বলতে পারেন ত্রিভুজ ওএপি আর হচ্ছে ত্রিভুজ ওবিপি। একটা হচ্ছে ত্রিভুজ ওএপি আর একটা হচ্ছে ত্রিভুজ ওবিপি। এই দুইটা ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল ওপিবি সমান হচ্ছে অ্যাঙ্গেল ওপিএ সমান হচ্ছে 90 ডিগ্রি। লজিকটা কি? লজিকটা হচ্ছে কোন একটা বৃত্তকে কোন একটা বিন্দুতে স্পর্শ করা মানে কি? স্পর্শ করা মানে হচ্ছে এটা অবশ্যই এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব, উপপাদ্য 25 অনুসারে। আর ওপিটা কি ভাই? ওপিটা হচ্ছে সাধারণ বাহু। ওপিটা হচ্ছে আপনার সাধারণ বাহু, আর ওএ আর ওবিটা সমান বৃত্তের ব্যাসার্ধ। ওএ আর ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি কি? বলতে পারি ত্রিভুজ ওএপি সর্বসম ত্রিভুজ ওবিপি, এটা আমরা বলতে পারি। তো বলছে কি উক্ত জ্যা স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। কথা তো সত্য, আসলে সমদ্বিখণ্ডিত হয়েছে। সুতরাং এপি সমান বিপি, এটাই প্রমাণ করতে বলছে। এপি সমান মানে যে স্পর্শ বিন্দুটা হচ্ছে পি, এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা আপনাকে প্রমাণ করতে বলেছে। একবার একটু পিডিএফটা দেখে নেবেন, বুঝে যাবেন শিওর। লাস্ট আজকের ক্লাসের শেষ উপপাদ্য, এটাও ইজিচ্ছে সহজ। কি বলছে দেখেন, দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র পিএ আর পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। এই যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে নাকি স্পর্শ করেছে। প্রমাণ করতে বলেছে পিও এপিবি কে সমদ্বিখণ্ডন করে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, এটা প্রমাণ করিতে হইবে। প্রমাণ করিতে হইবে কি? প্রমাণ করিতে হইবে
প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এপিও সমান অ্যাঙ্গেল বিপিও, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। তো কিভাবে প্রমাণ করা যাবে এই দুইটা কোণ সমান, কিভাবে প্রমাণ করা যায়? আপনারা অনেকে বলছেন ভাই এটা আর করানো লাগবে ভাই, এটা তো ইজি সহজ। একটা ত্রিভুজের নাম দিবেন ওএপি, আরেকটা ত্রিভুজের নাম দিবেন হচ্ছে ওবিপি। একটা ওএপি আরেকটা হচ্ছে ওবিপি, এই দুইটার মধ্যে একটা সাধারণ বাহু আছে ওপি, ওপিটা হচ্ছে আপনার সাধারণ বাহু, আর দুইটা বৃত্তের ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ দুইটা কি, একটা হচ্ছে ওএ আর একটা হচ্ছে ওবি, এই দুটো হচ্ছে ব্যাসার্ধ। আরেকটা কি বলতে পারি আমরা, আর বলতে পারি হচ্ছে যে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি বলতে পারি, যে ভাই অ্যাঙ্গেল ওএপি সমান হচ্ছে অ্যাঙ্গেল ওবিপি, আরে বি বি তুমি এরকম হয়ে যাচ্ছে কেন, অ্যাঙ্গেল ওবিপি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ওএপি সর্বসম ত্রিভুজ ওবিপি, এটা আমরা বলতে পারি। আর ভাই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় সকল কিছু সহজ হয়ে যায়, অর্থাৎ আমি তখন বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। অতএব অ্যাঙ্গেল এপিও সমান হচ্ছে অ্যাঙ্গেল বিপিও, প্রমাণিত। আজকের উপপাদ্যগুলো কিন্তু বেসিক্যালি সহজ ছিল, বুঝছেন? 8.4টাই মূলত সহজই, আপনার এত একটা প্যারাটারা নাই। কিন্তু লাস্টে বললাম যেটা, যে একটা বাড়ির কাজ রাখা হয়েছে, দেখেন এই বাড়ির কাজটা হচ্ছে গিয়ে বাসায় গিয়ে করতে পারেন নাকি, আমি একটু জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি, এটা বলেই শেষ। ব্যাখ্যাটা কি ভাই, এবিসিডি একটা বর্গ ভাই, এবিসিডি যেহেতু একটা বর্গ তাহলে আপনি বুঝতে পারতেছেন এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে এডি, এটা বুঝতে পারতেছেন। এটা সমান কত সেন্টিমিটার ভাই, এটা সমান হচ্ছে 2 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে। তারপরে কি বলে দেওয়া ভাইয়া, বলে দেওয়া হচ্ছে এ কিউটা একটা স্পর্শক, এই যে দেখেন এ কিউটা একটা স্পর্শক, কোথায় স্পর্শ করেছে, এই যে ই বিন্দুতে স্পর্শ করেছে, এটা আপনার ই বিন্দুতে স্পর্শ করেছে অর্ধবৃত্তটাকে, বিএফসি অর্ধবৃত্তটাকে ই বিন্দুতে স্পর্শ করেছে। আপনাকে এই এ কিউ এর দৈর্ঘ্যটা বের করতে বলছে, যে এ থেকে কিউ পর্যন্ত এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। বাসায় একটু চিন্তা করবেন, বাসায় একটু চিন্তা করবেন এটা কিভাবে করা যায়, যে চিত্রটা হচ্ছে এরকম। যদি পারেন অনেক বেশি ভাল লাগবে আর কি, নিজেরই ভাল লাগবে যে আল্লাহ এটা কি কি হইলো, জাস্ট ওইটার অ্যাপ্লিকেশন। এতক্ষণ যা করলাম ওই জিনিসগুলোর মধ্যে, ওই যে একটা একটা উপাদ্য করানোর সময় বললাম না যে এটার অ্যাপ্লিকেশনটা থাকবে এইচডব্লিউ তে, ওইটাই আর কি বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে কি অবস্থা, এইগুলো ক্লাস 8 এ শিখছিলাম। আচ্ছা ক্লাস 8 এ শিখলে তো ভালোই। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই হচ্ছে ভালো থাকবেন। বড় হওয়ার প্রচন্ড ইচ্ছে মানুষ। আজিজ ভাই কয়েকটা হ্যান্ডেজ দিতে পারি আমরা তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যান্ডিস, হ্যাঁ হ্যাঁ হ্যান্ডিস নিন, হ্যান্ডিস নিন। ওকে ভাইয়ারা, তোমরা যারা কোশ্চেন করতে চাও তোমরা হ্যান্ডেজ করতে পারো। পারমিশন দিবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, তাহলে তানজিৎ তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি কোশ্চেন করতে পারো ভাইয়াকে। তানজিৎ ভাই প্লিজ, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করার আগে আমি একটু একটা কথা বলি, একই জিনিস হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। দয়া করে। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, একই জিনিস আরেকবার রিপিট করতে বলেন না, ওইটা রেকর্ডিং এ থাকবে ভাইয়া, সাধারণ স্পর্শক আর সরল সাধারণ স্পর্শক এর মধ্যে পার্থক্য কি? সাধারণ সকল সরল সাধারণ স্পর্শকই সাধারণ স্পর্শক, কিন্তু সকল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক না। যেমন এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এই বৃত্তের যদি আমি একটা স্পর্শক টানি, এটা কিন্তু হচ্ছে কি সাধারণ স্পর্শক, কিন্তু এইটা সরল সাধারণ স্পর্শক না। আবার এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এদের যদি একটা স্পর্শক টানি, এটা সরল সাধারণ স্পর্শকও আবার সাধারণ স্পর্শক। মানে মেন কথা সাধারণ স্পর্শকের মধ্যে দুইটা ভাগ আর কি, সাধারণ স্পর্শকের মধ্যে এই দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শকে পড়ে, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আর ভাইয়া, সরল সাধারণ স্পর্শক হতে হলে কি কি করতে হবে আর কি, শর্তটা কি? শর্তটা হচ্ছে গিয়ে এই সরল রেখার একই দিকে থাকা লাগবে, বৃত্ত দুইটাকে, বৃত্ত দুইটাকে আচ্ছা। সরল রেখার একই দিকে থাকা লাগবে, হ্যাঁ তাহলেই হবে। আর ভাইয়া পোল কোশ্চেন একে আর কি একটু ভাইয়া জান। পোল কোশ্চেন একে, পোল কোশ্চেন হ্যাঁ আসবে ভাইয়া আর কি এখানে যে উপচাপে অন্তর্লিখিত কোণ এরপরে পোল কোশ্চেন ভাইয়া কি, এই দুইটা আর কি বুঝি নাই ভাইয়া। আচ্ছা বুঝেন নেই, এটা তো বললাম যে এরকম টাইপ কিছু থাকলে ওইটা আমরা রেকর্ডিং, মানে এটা দিয়ে আমি অনেকক্ষণ ব্যয় করছি। আচ্ছা সমস্যা নেই ভাই, সমস্যা নেই, শুনেন ভাই, এই যে এটা একটা উপচাপ, এটা একটা উপচাপ, ঠিক আছে? জি ভাইয়া। এই যে এবি এবি উপচাপ তো বুঝেন, অধিচাপ মানে হচ্ছে এই পুরাটা, আর উপচাপ মানে হচ্ছে ভাই এই যে এতটুকু, মানে ছোটটা হচ্ছে উপচাপ বেসিক্যালি। অন্তর্লিখিত মানে কি, এটার ভিতরে আমি লিখবো, এই যে এটার ভিতরে আমি লিখবো। আর উপরে দণ্ডায়মান মানে কি, উপরে দণ্ডায়মান মানে এটা মনে করেন এবি উপচাপ, এটার উপরে যদি দণ্ডায়মান বলি যে, তাহলে কোনটা হবে এরকম,
উপরে দণ্ডায়মান বললে ওই চাপটার উপরে থাকবে, আর অন্তর্লিখিত বললে ওইটার ভিতরে থাকবে, এই আর কিছুই না। এখন ভাইয়া তাহলে এটা ত্রিভুজ হয়ে গেল না? ওই ত্রিভুজ হইলো ভাই, এই যে একটা কোণ হইলো ভাই আর কি কোণ হইলো। ও আচ্ছা, এখানে একটা কোণ আছে। হ্যাঁ, জি ভাইয়া, এই তারপর? কোণটার কথা বলতেছি। হ্যাঁ, তাহলে এই উপচাপে এই অন্তর্লিখিত কোণটা কি এটা আমি জানতে চাইছি আর কি। এই কোণটা কি স্থূল কোণ নাকি সূক্ষ্ম কোণ এটা জানতে চাইছি আর কি। তাই আমি বলছি যে উপচাপে ভাইয়া। অন্তর্লিখিত কোণটা সবসময় স্থূল কোণ হয়। তো এটা কিভাবে বোঝা যায়? এটা বোঝা যায় এভাবে যে আমরা যদি একটা অর্ধবৃত্ত চিন্তা করি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণটা কি হয়? অর্ধবৃত্তস্থ কোণটা তো এক সমকোণ হয়, তাই না? জি ভাইয়া। অর্ধবৃত্তস্থ কোণটা তো এক সমকোণ হয়। এই কোণটা দেখেই দেখেন, এই কোণটা বড় না এই কোণটা বড়, এটা দেখেই তো বোঝা যায় যে এই 90 নিচেরটা ডিগ্রিটা বড় বড় না ভাইয়া। এটা পরে নিচেরটা বড়। তো নিচেরটা বড়, তো নিচেরটা 90 ডিগ্রির চেয়ে বড় একটা কোণ, আর 180 ডিগ্রির চেয়ে ছোট অবশ্যই। এটা অবশ্যই 180 ডিগ্রির চেয়ে ছোট, কারণ যে দেখেন এটা তো এক সরল কোণের চেয়ে ছোট দেখে বোঝা যাচ্ছে। তো এটা 180 ডিগ্রির চেয়ে ছোট, আবার হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে এটা স্থূল কোণ। এটাই বলছিলাম। আর ভাইয়া পরের অন্তর্লিখিত কোণটা হচ্ছে, আর ভাইয়া আর কি পরের যে পোল কোশ্চেন ওইটাতে আর কি এই আবার স্থূল কোণ হলো কেন, সূক্ষ্ম কোণ হলো না কেন? কারণ পরেরটায় বলা হয়েছে অধিচাপের উপরে দণ্ডায়মান কোণ। তো অধিচাপ কোনটা ভাইয়া? অধিচাপ এই পুরাটা অধিচাপ না? জি ভাইয়া। এই পুরাটা আমার অধিচাপ না? এইটার উপরে থাকতে হবে কোনটা? এই যে এটার উপরে থাকতে হবে। তো বেসিক্যালি উপচাপে অন্তর্লিখিত বলতে যা বুঝায়, অধিচাপের উপরে দণ্ডায়মান বলতে একই জিনিসই বুঝায়। উপচাপের অন্তর্লিখিত বলতে যা বুঝায়, এই যে অধিচাপ মানে বড় চাপটার উপরে দণ্ডায়মান বলতে একই জিনিস বুঝে। যেখানে পরে কথাটা উল্টা ছিল, দেখেন অধিচাপের উপরে দণ্ডায়মান বলছে, এখানে অধিচাপে অন্তর্লিখিত বলিনি। অধিচাপে অন্তর্লিখিত বললে সূক্ষ্মকোণ হইতো, বুঝছেন? আর ভাইয়া প্রবৃত্ত কোণটা? প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এরপর মুয়াজ, তুমি কোশ্চেন করতে পারো ভাইয়া। মুয়াজ। আসসালামু আলাইকুম আজিজ ভাই। একই জিনিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া আমি একটা মানে আইকিউ দিতে যাচ্ছি আর কি, বলবো? ও বাবা, আইকিউ আমাকে দিতে চাচ্ছেন না ক্লাসের সবাইকে দিতে চাচ্ছেন? হ্যাঁ, আমার তো এমনি আইকিউ কম ভাই। ট্রাই করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ট্রাই করবো। ঠিক আছে, আমরা উত্তর আজকে না দিয়ে আমরা নেক্সট দিনও উত্তর দিতে পারি, ঠিক আছে? এটা নিয়ে যাতে হচ্ছে কোনো ইয়া না থাকে। হ্যাঁ, সমস্যা। আপনি উত্তরটা জানেন, আমি জানি আগে থেকে যে আপনি উত্তরটা জানেন ঠিকই, সমস্যা না। আমরা হচ্ছে একদিন একটু চিন্তা করবো। হ্যাঁ বলেন। ভাইয়া একটা মানে বৃত্ত আঁকতে হবে আর কি, মানে কোনো জ্যামিতিক আর কি। বৃত্ত আঁকতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে, ওর ভিতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত করতে হবে, যে কোনো একটা চতুর্ভুজ। একটা বৃত্ত আঁকতে হবে, আর এর ভিতরে হচ্ছে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত করতে হবে। ভাইয়া না আঁকলেও হবে, আমি মানে আমি একটু বলি শুধু, মানে এর পরিসীমাটা শুধু বের করতে হবে। তো কোনো ক্লু নাই, শুধু একটাই ক্লু যে এর রেডিয়াস হবে ধরেন যে কোনো একটা রেডিয়াস, আমি বলি 3 সেন্টিমিটার। তো এটার পরিসীমাটা কত হবে, এটাই হলো আর কি আইকিউ। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দাঁড়ান দাঁড়ান, আমি একটু ফিগারটা আঁকি, ঠিক আছে? সেটা হচ্ছে এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের ভিতরে হচ্ছে কি একটা চতুর্ভুজ, তাই তো? এখন আপনার দেওয়া আছে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। জি ভাইয়া, আপনি যে কোনো ধরে নিতে পারেন, আমি দিলাম 3 এমনি, মানে 2 আচ্ছা দিলেও আচ্ছা, সমস্যা নাই, 5 দিলেও। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝছি, মানে জেনারেল আর কি, ইন জেনারেল যে কোনো কিছু হইতে পারে। তো এখন আপনি বলতে চাচ্ছেন যে ভাই আমাকে হচ্ছে ইয়েটা বের করে দেন, কি জানি বলে, এই চতুর্ভুজের পরিসীমাটা বের করে দেন, এটাই তো কোশ্চেন? জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ এটাই আর কি। এই আচ্ছা চতুর্ভুজের পরিসীমাটা বের করে দিতে হবে। ভাইয়া, চতুর্ভুজটা কিছু বলা নাই না? আয়ত বর্গ কিছু বলা নাই না? না না, এরকম কোনো বিষয় না। এরকম কিছু নাই, খালি আমি ফিগারটা ঠিক আছি না? এরকম এরকমই তো কিছু একটা না? জি ভাইয়া, এরকম যে কোনো একটা এখন। আচ্ছা, যেখানে বুঝছি। এখন আপনি আমি পরিসীমাটা আর কি ভাইয়া মানে জ্যামিতি নিয়ে একটু বেশি আঁকাআঁকি করতেছিলাম, তো এখন পেয়ে গেছিলাম। মানে আমি জানি না গুগল টুগল আছে কিনা, কে জানে, শিওর আচ্ছা না। আচ্ছা ভাইয়া, মানে যদি আমার ধারণা ভাইয়া 99% মানুষ পারবে না এটা। আচ্ছা আচ্ছা, না না, কিন্তু ঘটনাটা হচ্ছে এইটার কি আপনি উত্তরটা কি জানেন? এটার সলিড উত্তরটা জানেন? এটা পরিসীমা মানে এতটুকু ইনফরমেশন দিয়ে এটা পরিসীমাটা বের হয়ে যাবে? আমি পরিমাপ করে দেখছি, তো এই কারণে আমার মানে মনে হচ্ছে ওইটা অ্যাকুরেট হয়েছে। না না, পরিমাপের কথা না, মানে বুঝেন না, কথা না। মানে ব্যাপারটা হচ্ছে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি a সেন্টিমিটার হয়, তাহলে ওই বৃত্তে অন্তর্লিখিত যে কোনো একটা চতুর্ভুজের পরিসীমাটা
একেবারে বলা যাবে এরকম মানে আপনি শিওর না, তাই না? হ্যাঁ যে হ্যাঁ যদি ভাইয়া, যদি এরকম আমার ব্যাসার্ধ মনে a হয়। সেন্টিমিটার হয় তাহলে পরিসীমাটা আপনি এভাবে করে বলতে পারবেন শিওর, তাই হ্যাঁ তো? হ্যাঁ এটাই হচ্ছে আপনার কথাটা। আচ্ছা 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 আচ্ছা, ইন্টারেস্টিং ভাইয়া, ইন্টারেস্টিং। তাহলে মনে হয় আমি শেষ করি, কারণ অন্য কেউ প্রশ্ন করতে হ্যাঁ পারে। হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ প্রশ্ন- হ্যাঁ হ্যাঁ, শেষ করেন শেষ করেন শেষ আচ্ছা করেন, ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ, শেষ আসসালামু করেন। আলাইকুম। ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এরপর তাসমিয়া, তাসমিয়া কোশ্চেন করতে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া আমি আগের লেকচার থেকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, 8.3 থেকে। বলেন বলেন। ভাইয়া ওই দিন 8.3 2 নাম্বার যে জ্যামিতিটা আপনি করিয়েছিলেন, ওইটা আমি বাসায় মানে আপনার মতো করে আপনি যেরকম ওই যে XYZ নাকি এভাবে করে একটু করিয়ে দিয়েছিলেন না, অন্যভাবে ওইভাবে করে আমি করতে চাইছিলাম বাসায়। তো আমি ওইভাবে করে করতে পারিনি, পরে গাইড দেখে করতে চাইছি। এখন গাইডেডটা আমি ঠিকভাবে বুঝি না, মানে আপনি যদি একটু কষ্ট করে আমাকে মানে জাস্ট প্রমাণটা একটু করে দিতেন। আমাকে একটু 2 নম্বরের একটু কোশ্চেনটা একটু বলবেন, একটু কোশ্চেনটা যদি একটু আচ্ছা ভাইয়া, বলতেন। জি বলতেছি। হ্যাঁ ABCD একটি বলুন বলুন। বৃত্ত, হ্যাঁ হ্যাঁ, তারপর? কোণ CAB ও কোণ CBA এর সমদ্বিখণ্ডক দুইটি P বিন্দুতে। ও বুঝছি 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 বুঝছি। আচ্ছা দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে সি, এটা মনে করেন এ, এটা মনে করেন হচ্ছে আপনার বি। তো আপনি হচ্ছে ফার্স্টে এটা যোগ করে ফেলেন, এটা যোগ করে ফেলেন, এটা যোগ করে ফেলেন। তো CAB আর CB এর সমদ্বিখণ্ডক, তো এটার একটা সমদ্বিখণ্ডক আঁকলাম, এটার একটা সমদ্বিখণ্ডক আঁকলাম, ঠিক আছে? তো এই দুটো মনে করেন মিলিত হয়েছে হচ্ছে পি বিন্দুতে। তো এইটুকু কি মনে আছে আপনার যে অ্যাঙ্গেল APB সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ অ্যাঙ্গেল ACB? এটা কি মনে আছে যে এটা প্রমাণ করে দিয়েছিলাম যে অ্যাঙ্গেল APB সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ ACB, মনে আছে ভাই? এইটুকু কি মনে আছে যে জি ভাইয়া, APB মনে সমান হচ্ছে আছে। 90? আচ্ছা আচ্ছা, তাহলে এইটা গেল একটা। এরপর আবার বলছে হচ্ছে DAB আর DBA। এরপর আপনাকে বলছে হচ্ছে আবার DAB। DAB আর DBA, তো এইটা মনে করেন হচ্ছে অন্য একটা কালি দিয়ে আঁকতে হবে। তো এটা হচ্ছে DBA আর এটা মনে করেন হচ্ছে DAB, ঠিক আছে? এই দুইটা কোণ, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে মনে করেন এই বিন্দুতে, কিউ বিন্দুতে। জি এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে। তো আবার আমরা এখানে একটা কথা বলতে পারি যে অ্যাঙ্গেল AQB সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ অ্যাঙ্গেল ADB। এটা বলতে পারি না আমরা? জি এই যে অ্যাঙ্গেল AQB সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল ADB, এটাও আমরা বলতে পারি। আবার দেখেন ভাই, এই যে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর এইটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। এই দুটো বৃত্তস্থ কোণ না ভাই? জি এটা একটা বৃত্তস্থ কোণ, এটা, তাহলে এই দুটো কোণ কি সমান হবে না? মানে ACB আর ADB সমান হবে না? জি সমান হবে। একই চাপের উপর বৃত্তস্থ কোণ সবগুলো সমান হয়। জি আচ্ছা ভাই, তাহলে এই ACB আর ADB এই দুটো কোণ কি সমান না ভাইয়া? তো এই দুটো কোণ যদি সমান হয় তাহলে কি আমরা বলতে পারি না APB আর AQB সমান? জি বলতে পারি না? জি আচ্ছা, এন্ড APB আর AQB সমান হলে আমি একটা কথা বলছিলাম, কথাটা ছিল এরকম, যেটা যদি একটা বৃত্ত হয়, বৃত্ত বাদ দেন, এটা যদি একটা রেখাংশ হয়, এই রেখাংশের একই পাশে যদি সমান কোণ উৎপন্ন করে, দেখেন এই রেখাংশের একই পাশে যদি সমান কোণ উৎপন্ন করে, তাহলে জি এই বিন্দুগুলা সব সমবৃত্ত হয়। এই যে এই বিন্দুগুলা সব, এই যে A P B Q, এগুলো সব সমবৃত্ত হয়, মানে হচ্ছে এই বিন্দুগুলো দিয়ে আপনি একটা বৃত্ত আঁকতে পারবেন। কথাটা বুঝছেন? আপনি যদি কোনো জি একটা রেখাংশ পান, ওই রেখাংশের যদি আপনি দেখেন একই পাশে কয়েকটা সমান কোণ উৎপন্ন হয়েছে, আপনি যদি এরকম দেখতে পান, তখন আপনি বলতে পারবেন এই কোণের শীর্ষবিন্দুগুলা আর এই রেখাংশের প্রান্তবিন্দু এই সবগুলো হচ্ছে আপনার সমবৃত্ত। কথাটা বুঝতে পারছি? জি তাহলে আমরা বলতে পারি এখানে, দেখেন এই APB আর AQB আপনার সমান হয়ে গেছে না? এই যে জি APB আর AQB সমান হয়ে গেছে, তাই ABটা কি একটা রেখাংশ না? তো AB রেখাংশের একই পাশে APB আর AQB যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি APQB এই বিন্দু চারটা সমবৃত্ত, এটা বলতে পারি না আমরা? জি তো এটাই আর কি বললাম, তো হয়ে গেছে তো। হুম, যদি এটা আমরা বলতে পারি তাহলে তো হয়ে গেছে না আমাদের প্রমাণ, নাকি? জি এই আর কি। ঠিক আছে ভাইয়া, শুক্রিয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আজিজ ভাই, আর তো বেশি নাই, আমরা দু একটা নিয়ে নিই আরেকটু খালি। রামিম, রামিম ভাইয়া তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি কথা বলো।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। যদি একটা রেখাংশ আর কি একটা বৃত্তকে দুইটা বিন্দুতে, একটা রেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে তো এটাকে ছেদক বলা হয়, তাই না? জি জি। যদি একটা রেখাংশ ভাইয়া ধরেন একটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে তারপর বৃত্তের ভিতরে যে শেষ হয়ে গেছে, তাহলে ওইটাকে কি ছেদক? ওইটাকে তো ছেদক বলা যাবে না, তাই না? এটা একটা বৃত্ত একটা বিন্দুতে ছেদ করে কেমনে? একটা বিন্দুতে কোনোদিন ছেদ করতে পারবে না একটা বিন্দুতে। ও আচ্ছা আচ্ছা, এমন 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 ব্যাপারটা কি এমন? জি ভাই এরকম। হ্যালো, না রেখা তো, আমি তো সব রেখা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো রেখা নিয়ে কথা বলে, রেখা তো অসীম পর্যন্ত বিস্তৃত, তার মানে এটা বোঝাচ্ছে যে এখানে ছেদ করবে আর কি একটা বিন্দুতে। আর ভাই রেখাংশ হইলে ওইটা রেখাংশ ওইটা তো আলাদা কোনো নাম বলে না, ওইটা তো ডিরেক্ট এভাবে বলবেন আর কি, এবি রেখাংশ এই বৃত্তটাকে সি বিন্দুতে ছেদ করেছে এবং হচ্ছে বৃত্তের অভ্যন্তরে অবস্থিত আর কি, এরকম ভাবে বলবে আর কি। ওইটা আলাদা কোনো নাম নাই, খুবই একটা কেস আর কি, ওইটা আলাদা কোনো নাম নাই। যে এরকম হবে আপনার, এই যে এরকম একটা রেখাংশ ভাই খালি ছেদ করছে কিন্তু ওইখানে যে আটকে গেছে, এটার নাম দিব কি? এই রেখাংশ কি বলবো? না, এটার কোনো নাম জানা নাই। ছেদক বলা যাবে, এটাকে ছেদক বলা যাবে, এক হিসেবে ছেদক বলা যায়, সমস্যা নেই। তারপর বলেন। আচ্ছা ভাই এতটুকুই। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এরপর হচ্ছে অর্পিতা ভট্টাচার্য, তুমি কোশ্চেন করতে পারো আপু। অর্পিতা। আজাদ ভাইয়া, হ্যাঁ বলেন ভাই। আমি শুনতেছি না, না আপনারাও শুনতেছেন না? ভাইয়া বলতেছি স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর। স্পর্শবিন্দুতে বুঝছি, এরপর একটু বুঝিনি। স্পর্শকের উপর হ্যাঁ, স্পর্শকের উপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী, কথাটা তো মিথ্যা। কারণ এই যে এইটা, এটা একটা বৃত্ত, এটা যদি স্পর্শক হয়, আপনি যদি এইখানে একটা লম্ব আঁকেন, এটা কি কেন্দ্রগামী হবে নাকি? নাকি এটা বলে দিচ্ছে স্পর্শবিন্দুতে? স্পর্শবিন্দুতে বলেছে? স্পর্শবিন্দুতে যদি বলে দেয় তাহলে তো আবার কাহিনী আছে। আপনাকে যদি প্রশ্নটা এরকম হয় যে ভাইয়া স্পর্শকের উপর স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্বটা কেন্দ্রগামী হবে, এটা যদি আপনাকে বলে দেয় তাহলে আপনি সেম ভাবে প্রমাণ করবেন আর কি। সেম ভাবে প্রমাণ করবেন এরকম যে এই রেখার উপর যে কোনো একটা বিন্দু নেই, এই রেখার উপর যে কোনো একটা বিন্দু নেই হচ্ছে কিউ, যে কোনো একটা বিন্দু নেই কিউ। কিউ নেওয়ার পর এই কিউ আর ওটা যোগ করি, তো এই কিউ ওটা অবশ্যই আমার, এটার নাম যদি পি হয়, ও পি এর চেয়ে বড় হবে। কিউ ওটা অবশ্যই আমার ওপি এর চেয়ে বড়, মানে সেম ভাবে আমি প্রমাণটা করবো আর কি। কিউ ও আমার ওপি এর চেয়ে বড় হবে, তাহলে এই স্পর্শকের উপর যে কোনো বিন্দু যদি আমি নেই, এই পি ছাড়া যে কোনো বিন্দু নিলে ওইটাই আমার এই ওপি এর চেয়ে বড় হবে। তো ওপি এর চেয়ে বড় হওয়া মানে কি? ওপিটা হচ্ছে আমার সবচেয়ে কম দূরত্ব, তো ওপিটা সবচেয়ে কম দূরত্ব মানে হচ্ছে ওপিটা হচ্ছে আমার লম্ব। আর ওপিটা যদি আমার লম্ব হয়ে থাকে তাহলে ও তো আমার বৃত্তের কেন্দ্র ছিল, তার মানে এই লম্বটা আমার কেন্দ্রগামী। মানে ওই প্রমাণটা যেভাবে করেছিলাম সেম ভাবে এখানেও প্রমাণটা করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, সেম আজাদ ভাবে এখানে প্রমাণ করে দেব। ওকে, আজিজ ভাই, তাহলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি লিভ নিয়ে নেন। আর অন্য ভাই আছেন? অন্য ভাই আছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইকে তাহলে শেষ করবো। হ্যাঁ ভাই করে দেন, সমস্যা নেই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্টুডেন্ট আসসালাম। ভাইয়া পুরা, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে, পরীক্ষা বা উদ্ভাস রিলেটেড কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। আরেকজন জি কি? ভাই। এটা মোহন ভাই নাকি? ইয়ে ভাই, জি ভাই, উদ্দেশ্য জি ভাই, জি ভাই, মোহন ভাই আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আজকে আছে, মোহন ভাই আসসালামু আলাইকুম। বলে নাই, আজকে মোহন ভাই আমাদের বলে নাই যে, আশা করি না, ধন্যবাদ মোহন ভাই, আমার ধন্যবাদ দেন, আজকে আমি মাইন্ড করছি। ঠিক আছে, জি ভাইয়া, আপনাদের আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাই, অর্ণব ভাই। এই যে গুড, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। স্টুডেন্ট ভাইরা, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে ম্যানেজমেন্ট রিলেটেড, চ্যাট বক্সে জানাতে পারো। আর সবাই উইকলি এক্সাম দিছো? তোমরা যারা এখনো অ্যাটেন্ড দিতে আসো, উইকলি এক্সাম দিছো কিনা সবাই একটু জানাও তো। দিয়েছি, আচ্ছা, যারা দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ। কে কত পাইছো একটু বলো তো দেখি।
আচ্ছা, ফিজিক্স খাতা দেখা বাকি। হ্যাঁ, ফিজিক্স খাতা দেখা বাকি আছে। টাইম তাড়াতাড়ি চলে যায়, টাইম তো তাড়াতাড়ি চলে যাবে, তাই না? মেহেদি, তুমি দিতে পারো নাই, কি করবা? এখন তার কিছু করার নাই। পরীক্ষাটা কালকে তো তোমাদের কোনো ক্লাস ছিল না, কোনো কাজ ছিল না, তো মিস করাটা তো আসলে খুব দুঃখজনক। তাসনিয়া রিটেন এক্সাম রেজাল্ট পেন্ডিং। হ্যাঁ ভাইয়া, ওটা হচ্ছে টিচারের খাতা দেখবে, দেখলে হচ্ছে তোমাদের তারপরে রেজাল্ট পাবো। ফিক্সার আপলোড দেওয়ার জন্য এক্সট্রা টাইম দিলে ভালো হতো। ফিক্সার আপলোড দেওয়ার জন্য এক্সট্রা টাইম দেওয়াই আছে ভাইয়া, তুমি টাইমটা একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখবে তোমার এক্সট্রা টাইম ফিক্সার আপলোড করার জন্য দেওয়াই আছে। আহনাফ, আচ্ছা। নাফিসা বলছো তোমার কেমিস্ট্রির খ নংটা কাটে নাই, সবগুলো কাটছে। আচ্ছা, খ নংটা তুমি হচ্ছে আবার রিভিউ করো, যদি না কাটে রিভিউ করলে ওটা ঠিক হয়ে যাবে। Physics CQ আমি 65. This is not fair. ভাইয়া এক্সাম গুলো আরো 2 days রাখেন। ওটা তো লাইভ এক্সাম হয় সাদমান, সবগুলো পরীক্ষা সবার পরীক্ষা একসাথে হয়, লাইভ এক্সাম একটা দিনে হবে। হ্যাঁ, প্রাইস আছে ভাই, হ্যাঁ শিওর প্রাইস আছে, ভালো রেজাল্ট করো, প্রাইস দেওয়া হবে, ঠিক আছে? তামজিদ, উইকলি সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে না ভাইয়া? উইকলি সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে না, কারণ হচ্ছে আমরা তোমাদের যে টিচাররা ক্লাসগুলো নেয়, ওই টিচাররা হচ্ছে কোশ্চেন গুলো দেখে আবার, ঠিক আছে? তোমাদের উইকলি কোশ্চেনটা দেখে যে যে টপিকটা পড়ানো হয়েছে ওই টপিকের মধ্যে কোশ্চেন গুলো করা হয়েছে কিনা, ঠিক আছে? আশা করি বাইরে থেকে কোশ্চেন দেওয়ার কথা না। হ্যাঁ, এই যে মোহাম্মদ জুনায়েদ আলী বলছো ভাইয়া প্রাইস কি প্লাস? প্রাইস A+, গোল্ডেন A+। ওকে ভাইয়ারা, তাহলে সবাই ভালো থাকবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হটলাইন আছে অথবা ব্রাঞ্চের নাম্বার আছে, সবার নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে। আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। সো আজকের ক্লাস তাহলে আমাদের এই পর্যন্ত, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।